হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আরেকটা মাস্টার ক্লাস। আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এটা দুটা পার্ট ছিল। প্রথম পার্টের মধ্যে আমি প্রিপোজিশনের ক্লাসিফিকেশন সহ কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার কোথায় কোথায় আমি ইউজ করবো সেগুলো দেখাইছি। এখন ওইটার কন্টিনিউশন হচ্ছে আর কি পার্ট টুতে, আমি লেকচার টুতে। তো চলো কথা না বলে শুরু করি। এবার আসি ফর। ফরের মধ্যে কি কি হচ্ছে? ফরে হচ্ছে তোমার জন্য, পক্ষে বা কারো বিনিময়ে, পরিবর্তে, বিবেচনায়, তুলনা, উপলক্ষে, সত্ত্বেও ইত্যাদি অর্থে ফর ব্যবহৃত হয়। প্রিপজিশন কিন্তু এটা কনজাংশন না। ফর কিন্তু এটা কনজাংশন হতে পারে, স্পেশালি কম্পাউন্ড সেন্টেন্সে। আমরা ফ্যান বয়েস নেমোনিক্স ইউজ করতাম। তো সেখানে ফর মানে কি ছিল? জন্য না, সেখানে ফর মানে হচ্ছে কারণ। আই কুড নট গো টু স্কুল ফর আই ওয়াজ ইল, সেখানে ফর ছিল একটা কনজাংশন, বাট এখানে ফর একটা প্রিপজিশন। তো ফর যখন একটা প্রিপজিশন হয় তখন নর্মালি জন্য অর্থে হয় ইটস আ বুক। এখানে অ্যাপোস্ট্রফি হইতো ইটস আ বুক ফর চিলড্রেন। তো বইটা বাচ্চাদের জন্য, ফর চিলড্রেন, খুব সহজ এটা। ইজ ভেরি ম্যাচিউর ফর হিজ এজ, সে তার বয়সের তুলনায় খুবই পরিপক্ক। মানে তার বয়স তো অনেক কম কিন্তু সে অনেক ম্যাচিউর কথাবার্তা বলে। তো এটাই বলছে হি ইজ ভেরি ম্যাচিউর ফর হিজ এজ। তারপর আর ইউ ফর অর এগেইনস্ট দ্য প্রপোজাল। ফর মানে হচ্ছে পক্ষে, আর এগেইনস্ট মানে হচ্ছে বিপক্ষে। তুমি কি প্রস্তাবটির পক্ষে না বিপক্ষে, এরকম বলছে এটা। তারপর ফর ফর অল হিজ ফলস আই স্টিল লাইক হিম, তার সমস্ত দোষ থাকা সত্ত্বেও। তাহলে এখানে ফরটা আমি কি করতে পারি? ডেসপাইট বলতে পারি, বা ইনস্পাইট অফ এরকম রিপ্লেস করতে পারি। তারপরে বলি হোয়াট ডিড ইউ বাই ফর, হোয়াট ডিড ইউ বাই হিম ফর ক্রিসমাস। তো ক্রিসমাস উপলক্ষে তুমি তার জন্য কি কিনবা, এরকম। তো অনেকগুলা সার্কামস্টেন্সে তুমি এটা ইউজ করতে পারবা ফর, ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংস এর কনটেক্সটে। তারপরে দেখি আমরা দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস ড্যাশ হিম টু হ্যান্ডেল। তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব। তো হইল ঠিক আছে, তো এটা নেগেটিভ কিন্তু ইন্ডিকেট করতেছে। দ্য ম্যাটার ইজ সো সিরিয়াস দ্যাট হি ক্যান নট হ্যান্ডেল ইট। এ বাক্যটার অর্থ হচ্ছে এরকম, ম্যাটারটা মানে ব্যাপারটা এতই সিরিয়াস যে সেটাকে হ্যান্ডেল করতে পারে না। তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এরকম কন্টেক্ট যদি হয় তাহলে সেটা কি হবে? ইটস নেগেটিভ। তাহলে এখানে কোনটা হবে? এখানে ফর হবে। তাহলে বিষয়টি এতই গুরুতর যে তার পক্ষে এটা সামলানো সম্ভব না। তারপরে হি সেন্ট মি আ চেক ফর, তাহলে হি সেন্ট মি আ চেক ফর 500 টাকা। তাহলে বিনিময় অর্থে ইম্পর্টেন্ট, এই নোটস গুলো, শর্ট নোটস গুলো বা ফুটনোট গুলো অনেক ইম্পর্টেন্ট। তার বিনিময় অর্থে ফর ব্যবহৃত হয়। চেক বিনিময় করলে সমপরিমাণ অর্থ পাওয়া যায়, তাই এখানে বিনিময় অর্থে ফর হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট। তাহলে গিভ মি চেঞ্জ ফর, ফর টাকা 500, তো আমাকে 500 টাকার ভাঙতি দিন। ইম্পর্টেন্ট অনুবাদটা কিন্তু এটা। তাহলে হি সেন্ট মি আ চেক ফর 500। দ্য অ্যান্সার গোস ফর অপশন বি নাম্বার, এটার উত্তর। তারপরে দেখি আই শ্যাল ভোট ফর ইউ। এখানে ফর ইউজ কি কি হিসেবে ইউজ হয়েছে? কি হিসেবে ইউজ হয়েছে? তারপর দ্য এজেন্ট ইজ অ্যাক্টিং ফর অ্যালিকো। এখানে ফর কিভাবে ইউজ হয়েছে? এটা হচ্ছে ইন ফেভার অফ, পক্ষে। পক্ষে। আই শ্যাল ভোট ফর ইউ, আমি তোমার পক্ষে ভোট দিব। আমি তোমার জন্য না, পক্ষে ভোট দিব আর কি এটা। তাহলে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও না, বাই ডিন্ট অফ মানে হচ্ছে বলে তাও না, ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে। প্রত্যেকটা যদি আমি একটু বাংলা অর্থ বলে দিই, ইন লিউ অফ মানে হচ্ছে এটা হচ্ছে পরিবর্তে, পরিবর্তে। আর এটা হচ্ছে বাই ডিন্ট অফ মানে হচ্ছে বলে বা দ্বারা, এরকম কিছু একটা যদি বলি, বলে অথবা দ্বারা। আর হচ্ছে ইনস্পাইট অফ হচ্ছে তোমার তা সত্ত্বেও, তা সত্ত্বেও। ঠিক আছে। সো এখানে কোনটা হচ্ছে? তাহলে এখানে কোনটা হয়ে যাচ্ছে? এটাতে অর্থ এখানে ইন ফেভার অফ, পক্ষে। তাহলে আই শ্যাল ভোট ফর ইউ, আমি তোমার পক্ষে ভোট দিব। দ্য এজেন্ট ইজ অ্যাক্টিং ফর অ্যালিকো, অ্যালিকোর পক্ষে হয়ে। অন বিহাফ অফ যেটা বলি না, তাহলে এখানে ইন ফেভার অফ বলতে পারো, অন বিহাফ অফ, এটা অন বিহ্যাভ, BEHALF, অন বিহ্যাভ অফ এটা বলতে পারো তুমি। হোয়াট ইজ, হোয়াট আ ওয়েস্ট অফ মানি, হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর। তাহলে এখানে এটা, ওখানে ফর হচ্ছে কি টাকায় অপচয়, মানে এক্সক্লেমেটরি সাইন আছে এখানে। এটা হোয়াট ডিড ইউ বাই দ্যাট, এটা কি, তুমি কি জন্য এটা কিনলা? হ্যাঁ, তাহলে হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর, তুমি এটা কি জন্য কিনলা? আই বট দ্যাট ফর মাই ওন সেফটি, আমার নিজের নিরাপত্তার জন্য আমি এটা কিনলাম। তাহলে খেয়াল করে দেখো, ফর, খেয়াল করছো? তাহলে এখানে ফরটা কি বলতো? দিস ইজ ডিটাচড প্রিপজিশন কিন্তু এটা। এখানে ফরটা কি হবে? ইটস ডিটাচড, DETACHED, ডিটাচড প্রিপজিশন। ঠিক আছে, DETACH, ডিটাচ প্রিপজিশন। তাহলে ফরটা, কারণ ফরের পর তুমি যখন এটা উত্তর দিবা তখন দেখো ফরের পরে তুমি কিন্তু নাউন ইউজ করছো এখানে। তারপরে দেখি আমরা একটা নেক্সট, ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। এখানে ফর কি হবে? ইনস্পাইট অফ। তাহলে ফরের পরে ইনস্পাইট অফ, সত্ত্বেও, মানে তার সমস্ত সম্পত্তি থাকা সত্ত্বেও সে অসুখী। কেউ যদি
সম্পত্তি থাকে, তার যদি অনেক সম্পদ থাকে, সে তো সুখী হওয়ার কথা। তাহলে এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, উল্টা বোঝাচ্ছে এখানে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যেটা মনে করো। তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে তা সত্ত্বেও, এই অর্থে আসছে এটা। ওকে, মানে তা সত্ত্বেও, কন্ট্রাস্ট, তা সত্ত্বেও অর্থে দিছে কন্ট্রাস্ট, CONTRAST, কন্ট্রাস্ট। তাহলে কি হচ্ছে, সত্ত্বেও বা ইনস্পাইট অফ বা ডেসপাইট অর্থে এখানে ফর ব্যবহৃত হয়েছে। তার সব সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। সো অ্যান্সার গোস ফর কোনটা, অপশন বি নাম্বার। তারপরে দেখি আমরা লাইক। লাইক মানে হচ্ছে মতো বা অনুরূপ অর্থেও তোমার এখানে লাইক ব্যবহৃত হয়। হোয়াট ইজ হি লাইক, সে দেখতে কেমন। তাহলে এখানে কি বলো, পড়েছিলাম কিন্তু শুরুর দিকে পড়েছিলাম কিন্তু। তাহলে লাইকটা ইজ লাইক এ টাইগার, সে একটা বাঘের মতো। ইজ লাইক এ লায়ন, সে একটা সিংহের মতো, এরকম কিছু আমরা বলি। লাইকটা কি তাহলে এখানে মতো, ইটস প্রিপোজিশন। কি প্রিপোজিশন, এটা কি বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি বাক্য, দিস ইজ ডিটাচ প্রিপোজিশন, বিচ্ছিন্ন কিন্তু এটা। তারপরে শি লুকস লাইক হিজ ফাদার, মতো, এটাও মতো অর্থ আসছে এখানে এটা। দেখো এখানে লুকস এই বাক্যটুকুর সাথে হিজ ফাদার নাউন ফ্রেজকে যুক্ত করছে, তাহলে এখানে লাইকটা কি হবে, লাইকটাও তোমার এখানে কি হবে, দিস প্রিপোজিশন। এইটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে, ফিল লাইকটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু, এটা মাথা মুখস্থ রাখো। আবার কোনো কিছু করতে চাও, ওয়ান্ট টু বা ইচ্ছে করা বা উইশ টু, ফিল লাইক সামথিং বা ডুইং সামথিং বলে ব্যবহৃত হয়। মনে রাখবা, ফিল লাইক এর পরে তুমি যে ভার্ব প্লাস আইএনজি দিবা অবশ্যই, মানে নাউন হবে, জিরান্ড হবে। আই ফিল লাইক স্ল্যাপিং ইউর ফেস, আমি তোমার গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে, এরকম। তাহলে কোনো কিছু ইচ্ছা করা, তাহলে ফিল লাইক। ফিল লাইকটা কি হবে, FEE, ফিল, LIK, ফিল লাইক কি ইচ্ছা করা, ওয়ান্ট টু এরকম, ওয়ান্ট বা ডিজায়ার করা কোনো কিছু, DESIRE। তো এটার পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি যদি দাও তাহলে সেটা ইরান্ড হয়ে যাবে, অথবা তুমি তারপরে তুমি নাউন ইউজ করবে, ফিল লাইক, আই ফিল লাইক কাপ অফ টি, এরকম কিছু একটা। তাহলে ফিল লাইক এর পর তুমি কি করলাম, নাউন বা নাউন ফ্রেজ ইউজ করলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে পুরো কনটেক্সট এখানে লাইকের কথা। ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট। দেখো এখানে লাইকটা, ওইখানে আমরা কি বলছিলাম আগেরটাতে, এখানে নাউন, নাউন বসলে তো এখানে প্রনাউন বসতেই পারে, নাউন বসলে তো এখানে প্রনাউন হইতেই পারে এখানে, এটা সঙ্গত কারণে, রাইট। তাহলে ইফ ইউ মে গো ফর ওয়াক, তুমি যদি হাঁটতে বা বেড়াতে যেতে চাও, ইফ ইউ লাইক ইট, ইফ ইউ ফিল লাইক ইট, তুমি যদি চাও আর কি। এটা ইফ ইউ লাইক ইট মানে, ইফ ইউ ওয়ান যদি বলি, তাহলে ওয়ান মানে কি, তাহলে ফিল লাইক। এই ফিল লাইকের পরে দেখো ইট দিছে, ইট একটা প্রোনাউন দিছে, সো এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার সি নাম্বারটাই হবে এটা। তারপরে ডু ইউ ফিল, দেখো টকিং আছে এখানে একটা ভার্ব প্লাস আইএনজি, একটু আগেই বললাম ফিলের পর আমার লাইক দেওয়া লাগবে, লাইক দিলেই তোমার এখানে তারপরে জিরান চলে আসছে, ভার্ব প্লাস আইএনজি আই মিন। ডু ইউ ফিল লাইক টকিং, টেকিং ওয়াক, ডু ইউ ফিল লাইক টেকিং ওয়াক, তুমি কি হাঁটতে চাও, এরকম কিছু একটা বাংলা অর্থ আসে। তোমার কি হাঁটতে ইচ্ছা করছে, খুবই ইম্পর্টেন্ট। টিল আর হচ্ছে আনটিল। আচ্ছা, আমি যদি সহজ করে বলি, টিল মানে কি, টিল মানে হচ্ছে পর্যন্ত। বাংলায় যদি বলি টিল মানে হচ্ছে তোমার পর্যন্ত, আই মিন আপ টু, আপ টু বলতে পারি। আর আনটিল মানে কি, টিল নট। আনটিল মানে হচ্ছে তোমার টিল নট, এটা মানে হচ্ছে তোমার যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, সেটা কোনটা, আনটিল আর কি। এটা একটা এল কিন্তু, লুক এট দ্য স্পেলিং, একটা এল, এখানে একটা এল আর এখানে দুইটা এল। তো কোন সময়কাল পর্যন্ত বা অবধি বুঝাইতে আনটিল বা টিল এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, বিপরীত অর্থে এখানে এগুলোর বিপরীত অর্থ কি হয়, আর বাই হয়। টিল বা আনটিলের বিপরীত অর্থ তোমার বাই হয়, এটা মনে রেখো। আই উইল বি অ্যাওয়ে আনটিল ফ্রাইডে, মানে শুক্রবার পর্যন্ত। তাহলে টিল আনটিল ওই অর্থে, আনটিল আবার যদি টিল নট, যতক্ষণ না, এটাও হয়, আবার শুধু পর্যন্ত হয়। ঠিক আছে, এটা মনে রেখো, যতক্ষণ না পর্যন্ত বা শুধু পর্যন্ত হইতে পারে, দুইটার অর্থ। তাহলে আই উইল বি অ্যাওয়ে আনটিল ফ্রাইডে, শুক্রবার পর্যন্ত আমি কি থাকবো, থাকবো না, এখানে একটা। আই উইল বি আই উইল বি ব্যাক বাই ফ্রাইডে, আমি শুক্রবারের মধ্যে ফিরে আসবো, তার মানে কি, টিল, TILL, টিল স্ল্যাশ আনটিল, UNTIL, এটার অ্যান্টোনিমটা কি হবে, বাই। প্রিপোজিশনে তুমি বাই ইউজ করবা, মাথায় রেখো, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। এই যে এক্সট্রা যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রেখো। আই উইল বি ওয়ার্কিং আনটিল 10 o'clock, মানে 10টা পর্যন্ত আমি কাজ করতে থাকবো। ফিউচার, ফিউচার এখানে ফিউচার দেখতে পাচ্ছি, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 10 o'clock, 10টার মধ্যে। এটাও তাহলে এখানে কি বোঝাচ্ছে, আহ 10টার মধ্যে আর 10টা পর্যন্ত, এটা হচ্ছে 10টা পর্যন্ত কাজ করতে থাকবো, হচ্ছে 10টার মধ্যে কাজটা শেষ করব, এরকম। তাহলে একটা হচ্ছে পর্যন্ত, আমি লাস্ট স্টেজ পর্যন্ত, একটা কি ওইটার মধ্যে টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমের মধ্যে মানে আগে, দ্যাটস ইট। আবার বলতেছি, কোনো কিছু কাজ শুরু করে করে একদম লাস্ট স্টেজে গেলে, তাহলে সেটা হচ্ছে আপ টু, আপ টু অথবা টিল, মানে ওই পর্যন্ত একদম লাস্ট স্টেজে। আর তার যদি আগে হয় তাহলে সেটা কি হবে, বাই, মনে থাকে যেন।
মানার উইল বি অ্যাওয়ে ড্যাশ মানডে, তাহলে কি হইতে পারে? টিল মানডে, সোমবার পর্যন্ত মানার কি থাকবে? বাইরে থাকবে। তাহলে বাইরে থাকবে সোমবার পর্যন্ত, তাহলে সেটা হচ্ছে টিল। টিল মানে এখানে পর্যন্ত, আপ টু। হি স্লেপ্ট ড্যাশ 8 o'clock, টিল 8 o'clock, পর্যন্ত সে কি করলো? সে ঘুমাইলো। তাহলে অ্যান্সার এ নাম্বার হবে। বিফোর, ইয়েস দিস ইজ ইম্পর্টেন্ট। বিফোর, তাহলে বিফোর কোনো কিছুর আগে, আর্লিয়ার, সামনে বা ইন ফ্রন্ট অফ বুঝাইতে বিফোর ব্যবহৃত হয়। বিফোর কিন্তু অনেকগুলো পার্ট অফ স্পিচ হতে পারে। এখানে খেয়াল করে দেখো, হি অ্যারাইভড বিফোর মি, বিফোর পরে এখানে মি প্রনাউনের অবজেক্ট ফর্ম আছে, এখানে বিফোরের পরে মি প্রনাউনের অবজেক্ট ফর্ম আছে। দ্যাটস ওয়াই বিফোর থেকে ইটস এ প্রিপোজিশন। কেন? কারণ এখানে হি স্টুড, এখানে হি অ্যারাইভড আছে, বাক্যটুকুর সাথে যুক্ত করছে এটা। তাহলে এখানে বিফোরটা কি হবে? ইটস প্রিপোজিশন। বিফোর কিন্তু কনজাংশন হতে পারে। সে ফর এক্সাম্পল, লুক বিফোর ইউ লিভ, একটা বাক্য যদি বলি তোমাকে, লুক বিফোর, তারপর হচ্ছে ইউ লিভ, অর্থ কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, রাইট? এখানে দেখো লুকের আগে কিন্তু একটা ইউ আছে, রাইট? তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আবার এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আরেকটা সেন্টেন্স দেওয়া আছে। দুই সেন্টেন্সকে তুমি যুক্ত করলে বিফোর দিয়ে কি হবে? ইটস কনজাংশন। তাহলে বিফোর কিন্তু কনজাংশন হতে পারে, আবার এখানে বিফোর প্রিপোজিশন, আবার অ্যাডভার্ব হইতে পারে। ধর আমি যে একটা বাক্য বলি, ইউ শুড, ইউ শুড লুক বিফোর, ইউ শুড লুক বিফোর মানে কি? তোমার আগে এটা ব্যাপারটা বোঝানো, তোমার আগে কি তাকানো উচিত ছিল, এরকম কিছু একটা। ইউ শুড লুক বিফোর, এখানে বিফোরটা কি সময় বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেখতে পাচ্ছ বিফোর তোমার অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, আবার কনজাংশন হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স স্ট্রাকচার, রাইট? তাহলে হি অ্যারাইভড বিফোর মি, সে আমার সামনে বা আমার আগে পৌঁছাইলো, এরকম। তারপর হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়াইলো, এরকম। দ্য লেকচার উইল বি হেল্ড, দ্য লেকচার উইল বি হেল্ড রাইট ড্যাশ দ্য টিউটোরিয়াল। ঠিক এই মুহূর্তে মানে কি? লেকচার উইল বি হেল্ড রাইট বিফোর, রাইট বিফোর মানে ঠিক আগে, জাস্ট বিফোর। এখানে রাইট মানে কি? জাস্ট বলতে পারো, অ্যাডভার্ব কিন্তু এটা, রাইট এখানে এটা অ্যাডভার্ব। তাহলে দ্য লেকচার উইল বি হেল্ড রাইট বিফোর দ্য টিউটোরিয়াল, মানে টিউটোরিয়ালের ঠিক পূর্বে, জাস্ট মানে কিছুক্ষণ আগে, জাস্ট আগে, ইমিডিয়েট আগে, যেটা বলতেছি ইমিডিয়েট আগে, বা রাইট বিফোর বা জাস্ট বিফোর, যেটাই বলো। তাহলে এখানে বিফোরটা কি হবে? ইটস এ প্রিপোজিশন, এখানে বিফোরটাই হবে, অন্য কিছু এখানে হবে না। ডিউরিং, এটাও বেশি ইম্পর্টেন্ট। ডিউরিংটা 5 স্টার রেটিং, 3 স্টার রেটিং যদি বলি, ডিউরিং মানে কি? কোন সময় চলাকালে, শুরু থেকে শেষ আর মধ্যবর্তী কাল বুঝাইতে তোমার ডিউরিং বলে। যেমন দে ওয়ার্ক ডিউরিং দ্য নাইট, তার মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে টাইম ফ্রেমটা, এটা রাতের মধ্যেই পড়তেছে, তাহলে ডিউরিং দ্য নাইট। তারপর হচ্ছে প্লিজ রিমেইন সিটেড ডিউরিং দ্য পারফরমেন্স, ঠিক আছে? তারপরে ডিউরিং দ্য 90s এরকম বলে, তাহলে পারফরমেন্স চলাকালীন সময়ে সিটে বসে থেকো, এরকম রিমেইন সিটেড, বসে থেকো আর কি, লাইক এরকম কিছু বলতেছে। এখানে রিমেইনের পরে সিটেড কিন্তু একটা কি? ভার্বের ভিত্রি ফর্ম, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইটস অ্যান অ্যাডজেক্টিভ, মাথায় থাকে যেন। প্লিজ রিমেইন সিটেড ডিউরিং দ্য পারফরমেন্স। আর ডিউরিং দ্য 90s, 90-এর দশকের কথা বলতেছে এটা, তাহলে ডিউরিংটা এখানে কি বোঝাচ্ছে? টাইম ফ্রেমটা, শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যবর্তী কালটাকে এখানে ডিউরিং দিয়ে এক্সপ্রেস করেছে, ইম্পর্টেন্ট ডিউরিংটা। তাহলে ডিউরিং দ্য সামার, ওই সামারের কালটা, ওই সামারের কালে ডিউরেশন ওইটুকুর কথাই বলতেছে এখানে এটা। তাহলে ডিউরিং সামার উই ওয়েন্ট টু দ্য বিচ ওয়ান্স এ উইক, মানে গ্রীষ্মকালে আমরা প্রতি সপ্তাহে একবার করে আমরা বিচে যেতাম। হুম, তাহলে গ্রীষ্মকালে ওই সময়টা টাইম ফ্রেম বা ডিউরেশন অফ টাইম ওইটুকু এখানে ইন্ডিকেট করতেছে। অল অন এ সাডেন, বুঝতেই পারছি আমরা মনে হয়। আচ্ছা, অল অন না, অল অফ এ সাডেন। তারপর হচ্ছে ওয়ান ডে দ্য পুলিশ শোড আপ অ্যান্ড কট দ্যাম ডিউরিং দ্য অ্যাক্ট অ্যান্ড অ্যারেস্টেড দেম। আচ্ছা, অ্যাক্ট মানে ওই আইন চলাকালীন সময়ে, আইন চলাকালীন সময়, তাহলে সেটা কি হবে? ডিউরিং, ডিউরিং হচ্ছে এটা। তাহলে অল অফ এ সাডেন, হঠাৎ করে, অল অন না, অল অফ এ সাডেন হঠাৎ করে, অল অফ এ সাডেন, SUDDEN, অল অফ এ সাডেন হঠাৎ করে। ওয়ান ডে দ্য পুলিশ শোড আপ, পুলিশ দেখলো, অ্যান্ড কট দেম ডিউরিং দ্য অ্যাক্ট, আইন চলাকালীন সময় তাদেরকে ধরলো এবং অ্যারেস্ট দেম, আইন চলাকালীন সময় ওদেরকে ধরলো এবং তারপরে গ্রেপ্তার করে নিয়ে গেল, এরকম কিছু একটা বাংলা অর্থ ধারায়। তাহলে এখানে ডি হবে, অল অফ আ সাডেন। আচ্ছা, এবার আসি প্রিপোজিশন উইথ অ্যাড্রেস। ইউকে আর হচ্ছে অন, ইউকের মধ্যে আমার অন ইউজ, অ্যাড্রেসের মধ্যে ইউকের মধ্যে অন ইউজ করে, আর অ্যাড্রেস কনটেক্সটে ইউএস এর মধ্যে অন ইউজ করে, আর হচ্ছে অ্যাট কোথায় দেয়? আচ্ছা, অ্যাড্রেস ঠিকানা, ঠিকানা বুঝতে কোনো অ্যাভিনিউ, রোডস বা স্ট্রিট এর পূর্বে ইন, আর অন কই বসে? ইউএসএ বসে, তবে নির্দিষ্ট ঠিকানা বা বাড়ি নম্বর সংখ্যা থাকলে অ্যাভিনিউ বা রোড এগুলোর পরে কি বসে? আবার অ্যাড বসে। আসো এক্সাম্পল দেখি, হি লিভস ড্যাশ রোড অ্যাভিনিউ, তাহলে কি? ইন রোড অথবা অন, অথবা হি লিভস ইন বা অন বা ভ্যালি রোড, ইন বা অন দুইটাই হইতে পারে, আমেরিকান ব্রিটিশ দুই ক্ষেত্রে তুমি করতে পারো। তারপর হি লিভস অ্যাট, শূন্য সংখ্যা টাকা, হি লিভস অ্যাট রোড, তাহলে শূন্য সংখ্যা বা কোনো নাম টাম যদি উল্লেখ থাকে,
তাহলে হি লিভস এট 10, ঠিক আছে, হি লিভস এট 10 10 বাই বি রোড বা 10 বাই বি অ্যাভিনিউ, এরকম কিছু একটা সংখ্যা বা নাম টাম যদি উল্লেখ থাকে, তাহলে হি লিভস এট, সেই যে দেখো 45 বেলি রোড, এরকম কিছু একটা বলছে, সংখ্যার কথা এখানে বলে দিস। তারপর আর ইউ স্টিল এট দ্য সেম অ্যাড্রেস, তুমি কি এখনো কি একই আগের ঠিকানায় আছো বা আছেন, এরকম। তাহলে স্টিল এট দ্য সেম, তাহলে আর ইউ স্টিল এট দ্য সেম অ্যাড্রেস, তুমি কি এখনো আগের ঠিকানায় আছো, লাইক এরকম কিছু বলছে। মাই বেস্ট ফ্রেন্ড লিভস, বাস করে, ড্যাশ দা চিত্তরঞ্জন রোড, তাহলে এখানে রোডের নাম যদি এখানে ফিক্স করে বলে দিছে, তাহলে এখানে কি হবে, এখানে অন দিয়ে দিই। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড লিভস অন দা চিত্তরঞ্জন রোড, তাহলে এখানে অনটা কই দিব, অনটা ইউএস কনটেক্সটে তুমি এখানে কি করতে পারো, অন দিতে পারো। আবার এখানে ইনও আছে, দুইটাই আছে, তাহলে আমেরিকান ব্রিটিশ চিন্তা করলে তাহলে দুইটাই হয়, তাহলে এটা কি, এটা তোমার ব্রিটিশ আর এটা হচ্ছে ইউএস, ঠিক আছে। ওরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই দেয়, প্রিপোজিশন উইথ অ্যাড্রেস, ইউকে তে ইন দেয় আর ইউএস এর মধ্যে অন দেয়, তাহলে ইন আছে অনও আছে। টু কমপ্লিট দ্য সেন্টেন্স, আচ্ছা কি বলছে, মিসেস স্মিথ লিভস 75 র্যাঙ্কিং স্ট্রিট, ঢাকা, স্পেসিফিক করে কিন্তু বলছে, অবশ্যই তাহলে এখানে অ্যাড দেওয়া লাগবে, তাহলে মিসেস স্মিথ লিভস অ্যাট 75 র্যাঙ্কিং স্ট্রিট, ঢাকা। এবার আসি আরেকটা ইউজ অফ, স্পেশাল ইউজ অফ ডিরেকশন। ইন মানে হচ্ছে তোমার ইনসাইড, অন মানে কি, অন মানে হচ্ছে অন দ্য বর্ডার, তারপর হচ্ছে তোমার টু মানে কি বলতেছে, আউটসাইড, এগুলো দিয়ে অনেকে হয়, চলো দেখি আমরা। সীমার মধ্যে আছে কিন্তু, নর্থ অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার যে উত্তর পাশে সেটার ভিতরে যদি থাকে, তাহলে সেখানে ইন হচ্ছে এটা। তারপর দ্য পদ্মা ইজ ইন দ্য সাউথ অফ রাজশাহী সিটি, তাহলে সেটা রাজশাহী সিটির সাউথ পার্টের ভিতরে আছে, এটা সীমার মধ্যে আছে, উইদিন। আচ্ছা, দ্য হিমালয়াস আর, অথবা লাই অথবা স্ট্যান্ড অন, অনটা কি, সীমার উপরে বসলে, নর্থ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সীমানা ঠিক উপরে উপরে আছে দাঁড়ায়, এটা ভিতরে না। তাহলে দেখো আমি যদি বলি, এটা যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে লাইন, তাহলে এখানে ধরো নর্থ ইন্ডিয়া, এরকম একটা হচ্ছে ভিতরে, তাহলে যদি ভিতরে হয়, তাহলে সেটা কি হবে, সীমার মধ্যে হইলে, তাহলে মধ্যে ধরো এখানে আছে, তাহলে এখানে হলে এটা কি হবে, ইটস ইন। এবার সীমানার একদম পুরো ফ্রন্টিয়ার যেটা বলি আমরা, সীমারেখা বা ফ্রন্টিয়ার যদি বলি, তাহলে সেখানে কি হবে, সীমার উপরে হলে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অন, ঠিক আছে। আর নর্থ ইন্ডিয়া এটা তাহলে সীমার বাইরে আছে, সীমার বাইরে, তাহলে সেটাকে কি বলবো, এটা হচ্ছে টু। এটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজ যদি আমি করতে চাই, তাহলে সেটা হচ্ছে এরকম। তাহলে দ্য হিমালয়াস আর অন, অন দা নর্থ ইন্ডিয়া, তাহলে অন হওয়া মানে কি, তার মানে যে এই হিমালয়টা তাহলে এই লাইনের মধ্যে অবস্থিত। তারপরে ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, তার মানে বুড়িগঙ্গার উপরে, ঠিক আছে, সীমার মধ্যে, বুড়িগঙ্গা যে সীমা আছে সেটার মধ্যেই তোমার ঢাকা অবস্থিত, এরকম কিছু একটা। শ্রীলঙ্কা ইজ টু দা সাউথ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার দক্ষিণ পাশে সীমার বাইরে, ইন্ডিয়ার যে রেঞ্জটা আছে, যে টেরিটরি আছে, টেরিটরির বাইরে আছে, তাহলে বাইরে তাহলে তার অন্তর্ভুক্ত না, তার ভিতরে না, তাহলে বাইরে তাহলে সেটা কি হবে, টু হবে, তাহলে সীমার বাইরে হলে সেটা টু। দ্য সুন্দরবনস, এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা মাথায় রেখো, দ্য সুন্দরবনস ইজ টু দা সাউথ অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সাউথের বাইরের কথা বলতেছে হয়তো বাইরে, তাহলে বাইরে সীমার বাইরে বুঝাতে সেখানে কি বসে, টু বসে আর কি। এটা ঢাকা ইজ ড্যাশ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, তাহলে সেখানে আমি কি করব, অন, বুড়িগঙ্গার তীরেই বসে আছে, একদম পুরো তীরে, ভিতরে না, তীরে, বুড়িগঙ্গার তীরে, তাহলে অন। দ্য সুন্দরবন ইজ ড্যাশ দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, জাপান ইজ ড্যাশ দ্য ইস্ট অফ ইন্ডিয়া, তারপর দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ, তাহলে সেখানে প্রত্যেকটা কি হবে, টু হবে, টেরিটরির বাইরে যদি হয়। সুন্দরবনসটা কি, সাউথ অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের, দেখো আমরা দক্ষিণাঞ্চলে চিন্তা করি, বন কিন্তু আলাদা রাখতেছি, তাহলে বন, এটা ধরো সুন্দরবন, তাহলে সুন্দরবনের আগে কি, আগে হচ্ছে তোমার ল্যান্ড, মেইনল্যান্ড, তাহলে মেইনল্যান্ডের তো বাইরেই আসলো, সুন্দরবনটা আমরা কাউন্ট করতেছি না। তাহলে পুরো বাংলাদেশ কেমন হলো, এদিকে হচ্ছে সাগর, এদিকে হচ্ছে সাগর তোমার সি, এদিকে হচ্ছে সি, এদিকে হচ্ছে সুন্দরবন, তারপরে এখানে হচ্ছে ল্যান্ড, সাতক্ষীরা খুলনা এগুলো, তো সাতক্ষীরা খুলনার যে ল্যান্ড এগুলো থাকে, তাহলে ল্যান্ডের বাইরে তো মানে ল্যান্ডের বাইরে যেহেতু হচ্ছে, তাহলে এই কারণে এখানে কি হচ্ছে, টু দা সাউথ অফ দ্য কান্ট্রি, সুন্দরবন ইজ টু দা, তারপর জাপান ইজ দ্য ইস্ট অফ ইন্ডিয়া, ভারতের পূর্বে, ভারতের টেরিটরি বা যে ভূখণ্ড, তার যে যেটুকু কম্পাইল করতেছে সেই জায়গাটুকু রিচের বাইরেই তো, সেটা টু হচ্ছে। তো বে অফ বেঙ্গলটা কি হচ্ছে, বাংলাদেশের সাউথের, বাংলাদেশের যে বাংলাদেশের ম্যাপটা আছে, যে ভূখণ্ড যেটা বলতেছি, তার বাইরে, এটা রেঞ্জের বাইরে, রেঞ্জের বাইরে হলেই তাহলে সেটা কি হচ্ছে, টু হচ্ছে। আশা করি সুন্দরবনের ব্যাপারটা বুঝছো, সুন্দরবনের কনটেক্সটটা কোনটা, কোন ক্ষেত্রে, এখানে যেটা ছিল,
এখানে অনেকে হয়তো বুঝো নাই, সুন্দরবন ইজ টু দা সাউথ অফ বাংলাদেশ। তাহলে সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ল্যান্ড আছে, যে ল্যান্ড জায়গাটা আছে তার বাইরে কিন্তু এটা, ঠিক আছে। কিন্তু সুন্দরবন নিয়েই কিন্তু বাংলাদেশ, ম্যাপটা চিন্তা করে সুন্দরবনের এরিয়াটা কিন্তু এখানে যে কন্টেক্সট দিচ্ছে এটা কি, ল্যান্ড যেই জায়গাটা আছে, যেই টেরিটরি যে জায়গাটা তার বাইরে, বাইরে হওয়ার কারণে এখানে টু দিছে আর কি, নাথিং এলস। তাহলে এখানে সীমার বাইরে বুঝাতে এখানে টু বসে। তো ঠিক আছে, তারপরে দেখি আমরা এইটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বেশ কিছু জায়গা আছে এখানে। ভবিষ্যতের কোনো কাজ ডিউরেশন বা পিরিয়ড অফ টাইমের মধ্যে ঘটবে। আহ তো সেখানে এগুলোতে আমরা বাই, অ্যাট, ইন এগুলোর ব্যবহারগত সমাধান করি আর কি। চলো, তাহলে ডিউরেশন অফ পিরিয়ড অফ টাইম এর মধ্যে ঘটলে বা বুঝালে তার পূর্বে তোমার ইন বা উইদিন বসে, এটা বসাতে পারি, ইন অথবা উইদিন। আচ্ছা চলো, পিরিয়ড অফ টাইম যদি হয় তাহলে সংখ্যা গণনাযোগ্য হলে সময়কাল, মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, 90s এগুলোর মধ্যে কি হয়? আচ্ছা, এগুলোতে ডিনার উইল বি রেডি ইন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আই উইল রিটার্ন ইন বা উইদিন এন আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমি ব্যাক করবো। আই উইল ডু ইট ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে এটা করে ফেলবো, মানে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আর কি এটা। তাহলে উইদিন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে, দেখো শেষ হওয়ার পূর্বে, সময় শেষ হওয়ার পূর্বে, ঠিক আছে। তাহলে উইদিনটা কোথায় হবে? এই কথাগুলো একটু মনে রাখলেই হবে। উইদিনটা কোথায় হবে? নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে আর কি, এটা সময় শেষ হওয়ার পূর্বে। আর ইনটা কি? ইনটা হচ্ছে নির্দিষ্ট সময় শেষে বা মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে উক্ত সময়ের শেষে কিন্তু তারপরে নয়। আচ্ছা, ব্যাপারটা বুঝছো আশা করি। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। ধরো তোমার ক্লাস কটার সময় হওয়ার কথা? 3টার সময়, বিকাল 3টায়। তুমি ধরো 2:55-তে আসো, 2:55-তে আসো, সেটা কি হচ্ছে উইদিন, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে। তাহলে 2:55 হলে তুমি সেটা কি বলতে পারবা? সেটা তুমি উইদিন বলতে পারবা। আচ্ছা, নির্দিষ্ট সময় শেষে বা মধ্যে, উক্ত সময়ের শেষে কিন্তু তার আগে বা কিন্তু তার পরে নয়। উক্ত সময় শেষে ধরো 3টাই বাজছে, তো ওই মুহূর্তে আসছো, ঠিক আছে। তাহলে সেটা খুব স্লাইট একটু আগে হইতে পারে, 2:59 বা হচ্ছে হচ্ছে 3টা বা বাঁচতেছে 3টা, ওই কন্টেক্সটে তুমি সেখানে ইন দিতে পারো। একদম যদি শার্পলি ওই সময়টাই হয় অন, তাহলে সেটা কিন্তু অন হবে, ঠিক আছে। তাহলে দেখো উইদিন একটা হচ্ছে ইন, আর একটা কি হচ্ছে অন। অনটা কি হবে? একদম পুরো শার্প, জাস্ট টাইম, জাস্ট 3টা। 2:59 ধরো 40 সেকেন্ড, বা 2:59 59 সেকেন্ড, ওই কন্টেক্সটে তুমি যদি খুব কি বলে, খুব টিপ অফ টাইম যদি খুব ক্রিটিক্যালি তুমি চিন্তা করতে যাও, তাহলে সেখানে তাহলে ইন হবে একদম। আর শার্পলি একদম 3টা বাজে, এটা হচ্ছে অন। আর সময়ের আগে যদি হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে উইদিন। ওকে, ডান। তারপরে দেখি আমরা এটা, ভবিষ্যৎকালে কোনো কাজ পয়েন্ট অফ টাইমের মধ্যে ঘটবে বুঝালে বাই বা বিফোর এগুলো নাকি বসে, এটা ইম্পর্টেন্ট। চলো, পয়েন্ট অফ টাইম হচ্ছে নির্দিষ্ট সময়কাল বা মুহূর্ত, এম, পিএম, উক্লক, নেম অফ দ্য ডেজ, সানডে মানডে এগুলা। তারপর নেম অফ দ্য মান্থ, জানুয়ারি থেকে ডিসেম্বর, টুডে, টুনাইট, টুমরো, ইয়েস্টারডে, ডেট 31 থেকে 31 জানুয়ারি ডিসেম্বর, স্পেসিফিক ইয়ারের কথা বলতেছে এগুলা। এক্সাম্পল দেখি, এক্সাম্পল গ্রেসিয়া, শি হ্যাড প্রমিস টু বি ব্যাক বাই 5 o'clock, 5টার মধ্যে, 5টার মধ্যে সে কি করবে? ব্যাক করবে, কোনো কিছু ঘটবে বুঝাইলে আর কি ভিতরে। তারপর প্লিজ ডু কাম বাই 12 o'clock টুমোরো, আগামীকাল প্রায় 12টার মধ্যে চলে আইসো, এরকম কিছু বলি। উই শুড বি দেয়ার বাই নুন, দুপুর নাগাদ আমরা কি করবো? ওই সময়ের মধ্যে আর কি, দুপুর নাগাদ আমরা ওই সময়ের মধ্যে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব। অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি রিসিভড বাই 31 মার্চ, 31 মার্চের আগে রিসিভ করতে হবে, এরকম কিছু। তবে তবে এক্সাক্ট টাইম বা সুনির্দিষ্ট বা একদম ঠিক সময়ের পূর্বে অ্যাড বসে, যেমন দ্য মিটিং স্টার্টস অ্যাট 3, 3টায়, জাস্ট টাইমে যদি সেই সময় শুরু হবে 3টায়, সেখন যদি এক্সাক্ট টাইমে তুমি যখন বলো তখন অ্যাড বসবে। নিপা উইল অ্যারাইভ দেয়ার অ্যাট 12 o'clock, জাস্ট সব টাইমে। তারপর দেয়ার ইজ এ মিটিং অ্যাট 2:30 দিস আফটারনুন, জাস্ট সংগঠিত হওয়ার সময়টা বলছে, ওই টাইমেই শুরু হবে, ওই সময়ই শুরু হবে। সব টাইমে ওইটা বললে তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে তুমি অ্যাড ইউজ করতে পারো, সমস্যা নাই। তারপরে ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করুন। তারপরে আই উইল বি ফিনিশড ড্যাশ 5 or 10 মিনিটস, তাহলে কি হবে? উইথ ইন অথবা উইদ ইন যেটাই দাও, তাহলে এখানে ইন আছে, এখানে আমি ইন দিব, ইন 5 or 10 মিনিটস, 5 বা 10 মিনিটের মধ্যে আমি কি করবো? আমি এটা শেষ করে ফেলবো, এরকম কিছু বোঝাচ্ছে। ভাই তাড়াতাড়ি করো, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমি চলে যাবো। উইদিনও দিতে পারতা, কোনো সমস্যা নেই, জলদি করো, আমাদের 5 মিনিটের মধ্যে যেতে হবে। তারপর দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ড্যাশ 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে, মধ্যে বলতেছে, তাহলে সেটাও তোমার কি হবে? ইনই হবে এটা। দ্য কনসার্ট উইল বিগিন ইন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে তোমার কি হবে? কনসার্টটা শুরু হবে। তাহলে এখানে কোনটা হবে? অ্যান্সার সি নাম্বার হবে এটা। ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক,
ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন ইন এ উইক, সময়ের মধ্যে, এটা এক সপ্তাহে কাজটা করার চেষ্টা করো। তারপর আই লার্ন টু ড্রাইভ ইন 4 উইকস, আমি 4 সপ্তাহে গাড়ি চালানো শিখেছিলাম। তাহলে সেখানে সবগুলোতে কি হচ্ছে, এখানে ইন। ইউ মাস্ট বি ব্যাক বাই 4 o'clock, তোমাকে 4টার মধ্যে ফিরতেই হবে। এইটা একদম এরপরে যাওয়া যাবে, 4টা 1 বাজানো যাবে না, একদম 4টার মধ্যে ফিরে আসতেই হবে। লাস্ট একদম টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম কিন্তু ক্রস করা যাবে না। না করতে পারলে তাহলে সেখানে কি হবে, বাই। তাহলে তোমাকে 4টার মধ্যে ফিরতেই হবে, বাংলাটা খেয়াল করে রাখি, এটা বাংলাটা কোন অর্থে দিছে। দ্য ট্রেন উইল বি লিভিং ড্যাশ আ ফিউ মিনিটস, এটা অবশ্যই ইন এ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি ছাড়বে, তাহলে ইন এ ফিউ মিনিটস এরকম হবে এটা। তারপরে একটু আগেই বলেছিলাম শুরুর দিকে, পার্ট 1 এর মধ্যে বলেছিলাম ফোন বা টেলিফোন বা মোবাইল ফোন এর সাথে বাই, ওভার বা অন এগুলো ব্যবহৃত হয়। এগুলো সমাধানটা অনেক ইম্পর্টেন্ট। ফোনের সাথে খেয়াল করো, ফোনের মাধ্যমে বুঝাতে বাই ফোন বলতে পারি, ওভার দা ফোন। ওভার ইউজ করবে কোথায়, আমি যদি সেখানে কোনো ডিটারমাইনার ইউজ করি এবং ফোনে কথা চলছে বা বলছে এরকম বলে হয়, তাহলে কি হবে, অন দা ফোন ব্যবহৃত হয়। যেমন আই লাইক টু ডু বিজনেস বাই ফোন, ফোনের মাধ্যমে। ওভার দা ফোন এটাও হইতে পারে, আমি ফোনের মাধ্যমে ব্যবসা করা পছন্দ করি। অর্থ সেম, দুইটা বাংলা অর্থই সেম। মানে অ্যাপ্লিকেশনে তুমি কিভাবে লিখবা, বাই ফোন লিখবা নাকি ওভার দা ফোন লিখবা, ওরকম হয় আর কি এটা। তারপর হি হ্যাজ বিন অন দা ফোন টু রিতা ফর অ্যান আওয়ার, তার মানে এখনো স্টিল স্টিল শি ইজ অন, শি ইজ দেয়ার। তারপরে সে রিতার সাথে 1 ঘন্টা ধরে ফোনে কথা বলছে, মানে ইটস গন, এখন এটা এখনো কি কন্টিনিউ, এখনো চলমান বা চলতেছে আর কি এটা। তাহলে 3টা জিনিস, তাহলে এখানে কি বলছে, এখানে এটা ওভার, তার হচ্ছে অন, আচ্ছা বাই। তাহলে কি আবার আবার যদি বলি তাহলে এটা কি হবে, ও বাই ফোন, তারপর হচ্ছে ওভার দা ফোন, এই দুটো একই অর্থে আসে। তুমি বাংলা কিভাবে বলবা সেটার উপর ডিপেন্ড করতেছে। ওকে, আমি এখানে বাক্যটা দেখো, আই লাইক টু ডু বিজনেস বাই ফোন বা ওভার দা ফোন, দুটো সেম। তো ওভার হলে তোমার তারপরে কি লাগবে, ডিটারমাইনার হিসেবে আর্টিকেল দা ইউজ করতে হবে। আর আমি এখানে কোথাও কন্টিনিউ করতেছি, স্টিল গোয়িং অন, তাহলে সেখানে হচ্ছে অন। তাহলে হি হ্যাজ বিন অন দ্য ফোন টু রিদা ফর এন আওয়ার, 1 ঘন্টা যাবো সে রিতার সাথে ফোনে আছে, মানে এনগেজড ওভার দ্য ফোন, এরকম কিছু একটা। মুন্না ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, তাহলে কি হচ্ছে, অন দ্য ফোন মানে হি ইজ এনগেজড নাও, ওভার দ্য ফোন বা বাই ফোন। তাহলে মুন্না ইজ অন দ্য ফোন রাইট নাও, এরকম অর্থ দাঁড়ায়। তারপরে দে কল্ড আস ড্যাশ দ্য ফোন, এটাও অন, তারা টেলিফোন করে আমাদের ডেকেছিল। তারপর শি কল মি অন দ্য ফোন, এটাও হয়, তাহলে কল্ড অন, টেলিফোন করে আমাকে ডাকা বা টেলিফোন করে কাউকে ডাকা, সেটা কি হচ্ছে, অন হয়ে যাচ্ছে। নাওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির, কি হবে, বাই ফোন। ওভার, যদি হতো তাহলে এখানে দা ইউজ করতে পারতাম, আর্টিকেল দা তো দেয়নি, তাহলে এখানে বাই ফোন। তাহলে শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার ওভার ফোন, না এটা শুধু সিম্পলি কি হবে, বাই ফোন। কারণ ওভার হলে ওভার আর্টিকেল দা লাগতো, এখন দা তো নাই, তাহলে এখানে কোনটা হবে, অ্যান্সার সি নাম্বার হবে। হি স্পেন্ট দ্য এন্টায়ার আফটারনুন, সে পুরা বিকালটা ড্যাশ দ্য ফোন, স্পেন্ড, তাহলে কি হচ্ছে, অন দ্য ফোন, মানে ফোনে কানেক্টেড থেকে সে পুরা বিকালটা কাটাইছে, এরকম কিছু একটা। ইট ইজ আকাশ অন দ্য ফোন, আকাশ ফোনে কথা বলছি, আই এম, হ্যালো দিস ইজ আকাশ স্পিকিং, তার মানে কি, এখানে অন দ্য ফোন এরকম বলা যাচ্ছে আর কি। এটা ফোনে এনগেজ থাকলে বা কথা বললে সেখানে তোমার অন হচ্ছে। দ্য চেয়ারম্যান ইজ ইনফ্যাক্ট এ ম্যান অফ, কি হবে, ম্যান অফ 60, মানে 60 বছর বয়স, 60 বছর বয়সে। তাহলে ব্যক্তির গুণ, কে দেখো, এটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে কি বলছে, এখানে এটা, তাহলে ব্যক্তির গুণ বলছে, গুণের কথা বলছে বা বয়স প্রকাশে অফ ব্যবহৃত হয়, গুণ বা বয়স প্রকাশে অফ ব্যবহৃত হয়। যেমন ম্যান অফ মার্ক মানে কি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে, এই যে এগুলো আছে, এই ফ্রেজ গুলো খুব ইম্পর্টেন্ট। ম্যান অফ মার্ক মানে কি, প্রসিদ্ধ ব্যক্তি। ম্যান অফ মিনস মানে কি, ধনী ব্যক্তি। তারপর ম্যান অফ সাবস্টেন্স মানে কি, বিত্তশালী ব্যক্তি। ম্যান অফ রেপিউট মানে কি, স্বনামধন্য ব্যক্তি। ম্যান অফ লেটার্স মানে কি, বিদ্বান ব্যক্তি। ম্যান অফ ওয়ার্ডস মানে কি, কথার মানুষ, এক কথার মানুষ, এরকম কিছু। ম্যান অফ অনেক কিছুই আছে। তাহলে ব্যক্তির গুণ বা বয়স বা প্রকাশ করার অর্থে অফ ব্যবহৃত হয়। দ্য চেয়ারম্যান ইজ ইনফ্যাক্ট এ ম্যান অফ 60, বয়স বোঝাচ্ছে এখানে, তাহলে 60 বছর বয়স। ইট ইজ কোয়াইট আনকাইন্ড ড্যাশ ইউ টু ক্রিটিসাইজ মি, তাহলে কি হবে, আনকাইন্ড অফ, হবে এটা, তাহলে ইট ইজ কোয়াইট আনকাইন্ড অফ ইউ টু ক্রিটিসাইজ মি, আমার সমালোচনা করা তোমার পরম একটা নিষ্ঠুরতা, ইটস সাইন অফ ইউর ক্রুয়েলটি বিফোর মি, টু ক্রিটিসাইজ অ্যাবাউট মি। তারপর ইট ইজ ওয়াইজ অফ ইউ টু স্টাডি প্রপারলি, ঠিক মতো পড়াশোনা করা হচ্ছে তোমার বিচক্ষণতা। তাহলে এখানে ওয়াইজ অফ হচ্ছে, তার আনকাইন্ড অফ হচ্ছে, এগুলা ওয়াইজ
ওয়াইস এখানে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে তোমার অফ, আনকাইন্ড একটা অ্যাডজেক্টিভ, সেখানে একটা অফ। অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনকে যখন নির্দেশ করলে অ্যাডজেক্টিভের পরে অফ বসে, একটু আগেই বললাম, রাইট? এই যে এখানে বললাম অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনকে বা কোনো প্রনাউনকে তুমি যদি ইয়ে করো তাহলে সেটা কি হবে, এটা এখানে কি হবে, সেখানে অফ বসবে। তোমার ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অফ সামবডি, তারপর ইনফিনিটিভ, তারপর ইট ইজ সো কাইন্ড অফ ইউ, বলি না, ইট ইজ সো কাইন্ড অফ ইউ টু হেল্প মি, মানে আমাকে সাহায্য করা হচ্ছে তোমার দয়া। ইট ইজ সো কাইন্ড অফ ইউ, এটা কিন্তু আমরা অনেক বেশি ইউজ, সো কাইন্ড অফ, ইটস কাইন্ড অফ ইউ, কাইন্ড অফ ইউ, অফ ইউজ করতেছে এখানে এটা। তাহলে ইট ইজ কাইন্ড বা কাইন্ডনেস অফ ইউ টু সেন্ড মি দ্য বুক, বইটা পাঠানো আপনার দয়া, এরকম কিছু একটা। তাহলে কাইন্ড অফ, তাহলে কনটেক্সটে মনে রাখো ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট এখানে? ইম্পর্টেন্টটা হচ্ছে এটা, ইট ইজ ইট ইজ, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এইটুকু এখানে আছে। তাহলে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অফ সামবডি ইনফিনিটিভ, সামবডি কি আছে, এই যে আছে। তাহলে আনকাইন্ড অফ, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব, কোয়াইট একটা অ্যাডভার্ব, অফ আছে, তারপরে সামবডি, তারপর টু প্লাস ভার্ব, এরকম স্ট্রাকচারটা মনে রেখো, ইম্পর্টেন্ট এটা। তাহলে উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম, এখানে টুটা কি হবে? টুটা হবে এখানে ইনফিনিটিভ মার্কার। আচ্ছা, ব্যাপার আছে। প্রথমত টু হলো দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল টু, another one is infinitive টু। সো প্রিপোজিশনাল টু এর পরে তোমার কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে, আর ইনফিনিটিভ টু এর পরে তোমার কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তো ভার্বের বেস ফর্ম বসে যদি, তাহলে এই যে টু বলতেছি, তখন এই টু এর কনটেক্সটটা কি বলা হয়, তখন এই টু এর কনটেক্সটটাকে ইনফিনিটিভ মার্কার বলে। কারণ টু যদি একটা প্রিপোজিশন হইতো তারপরে তো ভার্ব বসাতে পারতো না, তারপরে কোনো নাউন বা নাউন বসানো হইতো বা লাগতো। ডেফিনেশন যে প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান, কার পূর্বে, সেটা কোনো নাউন বা কোনো প্রনাউনের পূর্বে বসবে, রাইট? তো এখানে কি আছে, এখানে দেখো, চিন্তা করে দেখো, এখানে তো ভার্ব আছে। সো ভার্ব থাকার কারণে টু কে প্রিপোজিশন বলা যাবে না, ইউ হ্যাভ টু সেট সে ইনফিনিটিভ মার্কার, কারণ এটা ইনফিনিটিভ মার্ক করতেছে। পরে ভার্বটা যে ভার্বের বেস ফর্ম আসছে সেটাকে মার্ক করতেছে, সেটা টু, দ্যাটস এটা ইনফিনিটিভ মার্কার। তাহলে ভার্বের বেস ফর্মের পূর্বে যে টু বসে এটাকে ইনফিনিটিভ গঠন করে, এই কারণে টুটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার, ইটস নট এ প্রিপোজিশনাল টু, রাইট? এটাকে প্রিপোজিশনাল টু বলা যাবে না। কিন্তু আমি যদি বলি হি ইজ ভেরি মাচ, ক্লোজ টু মি, এইখানে আপু ভাইরা টু কিন্তু এইখানে প্রিপোজিশন কেন, এখানে টু এর পরে কিন্তু প্রনাউন বসছে, হ্যাঁ, এখানে টু এর পরে কিন্তু ভার্ব বসে নেই। তো দ্যাটস ওয়াই টুটাকে তুমি প্রিপোজিশন বলতে পারো। তাহলে দুই প্রকার, একটা হচ্ছে প্রিপোজিশনাল টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। প্রিপোজিশনাল টু এর পরে তোমার কি বসবে, নাউন বা প্রনাউন বসবে। আর যদি প্রিপোজিশনাল টু এর পরে তুমি ভার্ব বসাও তাহলে ভার্ব প্লাস আইএনজি বসবে, তখন সেটা জিরান্ড হয়ে যাবে, নাউন হয়ে যাবে আর কি। এটা আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝছো এখানে এটা। তারপরে হি কেম এট 4 o'clock, এখানে উক্লকটা কি হবে, অফ বলছিলাম কিন্তু শুরুর দিকে। তাহলে এই উক্লকের এই যে এটা, এই শর্ট এই যে যেটা দেওয়া আছে আর কি, এটা শর্ট ফর্ম যেটা দিছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে অফ ক্লক। হি কেম হি কেম এট 4 o'clock। তাহলে উ ক্লক হচ্ছে এই যে এটা যে দিচ্ছে, এটা পূর্ণরূপ হচ্ছে অফ, তাহলে উ হচ্ছে প্রিপোজিশন, আর ক্লক এটা পূর্ণরূপটা কি, অফ দ্য ক্লক। তাহলে উ ক্লক বাক্যে অ্যাডভার্ব হিসেবে শুধুমাত্র পূর্ণ ঘন্টার পরেই ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট। 5 o'clock মানে কি, পূর্ণ ঘন্টার পরেই কিন্তু এটা ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে পূর্ণ ঘন্টার পরেই এটা ব্যবহৃত হয়েছে। 5 o'clock মানে কি 30 o'clock নয়, পূর্ণ ঘন্টার পরে হইবে এটা সবসময়, ঠিক আছে? 10:30 না, 10:30 o'clock না, 10 o'clock এরকম বলি আমরা, 10 of the clock, পূর্ণ ঘন্টার পরে। কিন্তু আমরা যখন দেখো, তুমি ইংলিশ কোনো নিউজে দেখো যখন, তখন 10 o'clock বলে, 10 of the clock এরকম হয় আর কি, 10:30 না, হ্যাঁ, তাহলে পূর্ণ ঘন্টার পরে কিন্তু, এই কথাটা এখানে মনে রেখো। তারপর টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড, তারপর হি ড্রাইভস ড্যাশ ট্রিমেন্ডাস স্পিড, তাহলে কি হচ্ছে অ্যাট, প্রচন্ড গতির কথা তুমি যদি বলো তাহলে অ্যাট এ গ্রেট স্পিড, তাহলে অ্যাট এ ট্রিমেন্ডাস স্পিড এরকম হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার বি নাম্বার এটাতে। Fayot's is a restaurant dash where the French senators eat. আচ্ছা, which restaurant do you want to eat? কোনটা হবে এখানে, at কি, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি হলো, তাহলে ডিটাচ প্রিপোজিশন, ডিইটিএস, ডিটাচ প্রিপোজিশন, মনে আছে পড়াইছিলাম শুরুর দিকে, ডিটাচ প্রিপোজিশন। তাহলে ফয়ার্টস ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হোয়ার, যেখানে দ্য ফ্রেঞ্চ সিনেটরস, যেখানে ফ্রেঞ্চ সিনেটররা, কি বলা যেতে পারে, ফ্রেঞ্চ সংসদ ভবনে, বা বাংলাদেশের আমাদের কি এমপি বলি, তো তখন ফ্রেঞ্চের যে জাতীয় সংসদ আছে বা তাদের যে এমপিদেরকে তোমার সিনেটরস বলা যেতে পারে, সেখানে সিনেটরসরা খায় আর কি। তাহলে ফয়ার্টস ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হোয়ার দ্য ফ্রেঞ্চ সিনেটর সিট। তারপর দ্য গার্ল
ওয়াজ রিক্লাইনিং, রিক্লাইনের পরে কি হয়? রিক্লাইনের পরে তোমার অন হয়, রিক্লাইনিং অন দ্য কাউচ। তাহলে মেয়েটি গদি গদিয়াটা চেয়ারে হেলান দিল, রিক্লাইনিং অন দ্য কাউচ। কাউচ মানে কি বলে, খুব রিল্যাক্স করা যায় আরামে যে চেয়ার টাইপের, সেটি বলা হয় এটা। দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং অন হচ্ছে এটা, অন দ্য কাউচ। পুট দ্য বুক অন দ্য টেবিল, তো সরাসরি বুঝাই যাচ্ছে টেবিলের উপরে বইটা রাখো। পুট দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। উই ওয়েন্ট, উই ওয়েন্ট এর পরে এখানে কি লাগবে? পার্টি, কোন উদ্দেশ্যে? তাহলে টু এ পার্টি, ফর হয় না, অন হয় না, টু আছে, তাহলে এখানে ওয়েন্ট টু এ পার্টি ড্যাশ রিতাস হাউস অন সানডে, টু রিতাস হাউস না অ্যাট। অ্যান্সার এটাই হবে। যদি কখনো একাধিক শূন্যস্থান থাকে ন্যারো ডাউন করা করবে, আগে একটা শূন্যস্থান চেক করো, চেক আউট করো, তাহলে মোটামুটি চারটা মিলে দুইটা তুমি বাদ দিতে পারতেছো। তাহলে উই ওয়েন্ট টু আ পার্টি অ্যাট রিতাস হাউস অন সানডে। তো শনিবারে আমরা শনিবারে মানে গত শনিবারে এরকম কিছু একটা আমরা পার্টিতে গেছিলাম রিতার বাড়িতে। আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম, আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম, তাহলে কি আছে এখানে? এটা ফর এ লং টাইম, এটা হয় ফর এ লং টাইম। তাহলে এখানে অনুসারে বি সঠিক উত্তর দিচ্ছে এখানে প্রশ্নকর্তা। তবে অপশন ডি এর ফর লং এই ক্ষেত্রে গ্রামাটিক্যালি কারেক্ট। এই যে ডি যেটা আছে ফর লং, এটাও কারেক্ট, এটাই কিন্তু কারেক্ট এখানে। কন্টেক্সচুয়ালি যদি বলি তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তাহলে অনেক দিন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তাহলে আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, এটা তো হয়ই, কিন্তু এটাও কারেক্ট, সেটাই বলছে এখানে এটা। তাহলে অপশন ডি এর ফর লং এই ক্ষেত্রে গ্রামাটিক্যালি কারেক্ট। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ ওপেন অ্যাট পেজ 40 বা 30। ওপেন অ্যাট লাগবে এখানে, এটা ফর হবে না, এখানে প্রিপজিশন লাগবে। ওপেন পেজ এভাবে দেওয়া যাবে না, পেজ 30 অ্যাট এর ব্যবহারটা এখানে ঠিকঠাক নেই। তাহলে ওপেন অ্যাট পেজ 30 অ্যান্সার গোস ফর কোনটা? অপশন ডি। দে রিচড দ্য এয়ারপোর্ট, দে রিচড দ্য এয়ারপোর্ট, তারপরে এখানে 11 o'clock, দে রিচ দ্য এয়ারপোর্ট অ্যাট 11 o'clock বাই বাস, কি দ্বারা? বাই দ্বারা, মানে বাস দ্বারা। তাহলে অন হচ্ছে না, এখানে অন হচ্ছে না, বাই হইতে পারে, এখানেও বাই আছে, কিন্তু এখানে রিচ দ্য এয়ারপোর্ট অ্যাট 11, তাহলে সময়টা স্পেসিফিক টাইমটা এখানে উল্লেখ করে দিছে। তো সেই সেন্সে এখানে কোনটা হবে? এখানে অ্যাট হবে, এখানে তোমার অন হওয়ার চান্স নেই, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। তাহলে দে রিচড দ্য এয়ারপোর্ট অ্যাট 11 o'clock বাই বাস। ফাইন্ডিং হিমসেলফ শর্ট, ফাইন্ডিং হিমসেলফ শর্ট, শর্টের পরে এখানে অফ মানি, নিজেকে টাকার ইয়েতে যদি হয় অফ দেখা যাচ্ছে, অন্যগুলো এখানে দেওয়া যাচ্ছে না, তাহলে বাকিগুলো দেখি তো। হি রোট টু হিজ আঙ্কেল, তার আঙ্কেলের কাছে লিখছিল ফর হেল্প, সাহায্যের জন্য। যখন দেখলো তার টাকা শর্ট, সে চলতে পারতেছে না, তাই সে আর আঙ্কেলের কাছে চিঠি লিখছিল টাকা চেয়ে আর কি, বাংলা অর্থ দ্বারা এরকম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, আই উড ফ্লাই টু ইউ, আমি যদি পাখি হতাম তাহলে তোমার কাছে আমি উড়ে চলে যেতাম। ইউ ক্যান কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল ইফ ইউ লাইক, তুমি যদি চাও মানে প্রিন্সিপালের কাছে তুমি কি করতে পারো? কমপ্লেইন করতে পারো, কমপ্লেইন টু সামওয়ান বা সামবডি এরকম। উই ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট, তারপর শূন্যস্থান দিছে দ্য প্রিজন, আবার দ্য রোড। তাহলে উই ওয়েন্ট বিগ গেটের মধ্য দিয়ে গেছি, তাই তো? তাহলে ইনটু না, বাই না, ক্রস না, থ্রু। তাহলে উই ওয়েন্ট থ্রু দ্য বিগ গেট অফ দ্য প্রিজন, প্রিজনের যে বিগ গেট আছে সেটার মধ্য দিয়ে আমরা গেছি অন টু দ্য রোড। ঠিক আছে, উপর থেকে নিচে এরকম টাইপের কিছু একটা, বা নিচ থেকে উপরে গেছিলাম আমরা, এটা হরাইজন্টাল কনটেক্সটে যদি চিন্তা করো, তাহলে এখানে অন টু এটা হচ্ছে, কোনো কিছু এখানে ওয়ার্কআউট করছে না এটা। ঠিক আছে, তিনটা থাকলে দুইটা যদি ধরে ফেলতে পারো তাহলেই হবে। উই ওয়েন্ট থ্রু দ্য বিগ গেট অফ দ্য প্রিজন, অফ তো এখানে হবে, এটা কনফার্ম, রাইট? অফ দ্য প্রিজন, এর যদি বলি তাহলে এর পরে তো এখানে তো বাই হবে না, এখানে টু হবে না, এখানে ইনসাইড হবে না, তাহলে এখানে এটা অফটাই হচ্ছে, এটা যদি ধরতে পারো তাহলে তো হয়। তাহলে অ্যান্সার এ নাম্বারটাই হচ্ছে। হি ওয়াজ ওয়াকিং, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য ফিল্ড, আবার এখানে ড্যাশ দ্য ফরেস্ট, ওয়াকিং ইন, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড বাই দ্য ফরেস্ট, ফরেস্টের পাশ দিয়ে সে কি করতেছে? হাঁটতেছে, ফরেস্টের পাশ দিয়ে মাঠের ভিতর দিয়ে সে হাঁটতেছে, এরকম কিছু। ফরেস্টের পাশে ধরো ইয়েটা ছিল, মাঠটা ছিল, এটা ধরো ফরেস্ট, FOREST ফরেস্ট, ফরেস্টের পাশে এখানে হচ্ছে ফিল্ড, FIELD ফিল্ড। ঠিক আছে, এই ফিল্ডের মধ্য দিয়ে সে হাঁটতেছিল বা ভিতর দিয়ে, তাহলে হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড বাই দ্য ফরেস্ট। ইট ইজ টাইম, টাইমের পরে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, তারপর তো টু হয়। তাহলে রিভিউ আছে, রিভিউ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মানে আই মিন বেস ফর্ম দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটা অফ হবে না, অন হবে না, এখানে টু হবে, দুইটা যে কোনো একটা হবে। তারপরে রিভিউ দ্য প্রটোকল, তারপর হচ্ছে অন টেস্টিং,
প্রোটোকল অন, অন হয় এটা, ইন না। তাহলে ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল ইন টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স, মানে ঠিক নিউক্লিয়ার যে ওয়েপন্স, পারমাণবিক যে ওয়েপন্স গুলো, অস্ত্রগুলো আছে, সেটা এখন আই টাইম, এটা একটা উপযুক্ত সময় যেগুলো রিভিউ করার। এগুলো আসলেই কি আমাদের মানে মানে মানুষের পক্ষে, মানুষের জীবনের পক্ষে বা মানুষের কল্যাণকর কোনো কাজের জন্য আমরা এগুলো ব্যবহার করতেছি কি করতেছি না, ওইটা এখন এটা রিভিউ করার সময় আসছে, ইটস টাইম। কারণ এগুলো আমরা যখন বানাইছিলাম তখন কি করতেছি, তখন কিন্তু আহ মানুষের কল্যাণের জন্য বানাইতেছি, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে এগুলো অনেক গ্রেট কি বলে মেসিভ স্কেলে এগুলা মিস ইউজ হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে। তো ওই জায়গাগুলোতে করলে হবে না, তাহলে তখন তো এটা ঠিকই করতে হবে, রিভিউ করতে হবে, এটা যে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যে এটা সার্ভ হচ্ছে কিনা। দ্যাটস ইট, নাথিং এলস। আই এম গোয়িং অ্যাওয়ে ড্যাশ এ উইক, বুঝতেই পারছো মনে হয় ইন সেপ্টেম্বর, মাসের আগে, তাহলে কি হচ্ছে এখানে ইন, তাহলে এই দুইটা যে কোনো একটা হবে এখানে। তাহলে গোয়িং অ্যাওয়ে ফর এ উইক, তাহলে এখানে এক সপ্তাহের জন্য, তাহলে এখানে এটা কোনটা ডি নাম্বারই হবে, অন এ উইক না, তাহলে ফর এ উইক, তাহলে আই এম গোয়িং অ্যাওয়ে ফর এ উইক ইন সেপ্টেম্বর। দ্য রিপোর্ট সেইজ দ্যাট, রিপোর্ট বললো যে দ্য স্টুডেন্টস পিল ওয়াজ হিয়ার্ড বাই দ্য হার্ড কোড, ওয়াজ হিয়ার্ড প্যাসিভে লাগবে, তাহলে প্যাসিভে লাগলে অবশ্যই এখানে বাই দেওয়া লাগবে। রিপোর্ট বললো যে স্টুডেন্ট যে অ্যাপিল করছে, ধরো কোর্ট আন্দোলনের জন্য অ্যাপিল করছে, এটা কোর্ট হিয়ারিং এর জন্য অ্যাকসেপ্ট করেছে, এটা তাহলে বাই অ্যাপ্রুভ হয়েছে, এটা তাহলে ওয়াজ হিয়ার্ড বাই দ্য হাই কোর্ট। ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ, আচ্ছা দুইটা জিনিস কিন্তু এখানে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ আর সাধারণ সুদ, তাহলে দুটো জিনিস আছে, তাহলে অবশ্যই এখানে বিটুইন হবে। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। শেক্সপিয়ার্স প্লেস হ্যাভ বিন ট্রান্সলেটেড ইংলিশ, ট্রান্সলেটেড এর পরে কিছু একটা হবে, ইংলিশ ড্যাশ মেনি ল্যাঙ্গুয়েজেস, তাহলে ট্রান্সলেটেড একটা ভাষা থেকে আরেকটা ভাষা ট্রান্সলেট, তাহলে ট্রান্সলেট ফ্রম হচ্ছে এটা, ইনটু না, ইন না, আবার এখানে ইন না। আচ্ছা তারপরে হচ্ছে তোমার আবার ইনটু মেনি ল্যাঙ্গুয়েজ, অনেকগুলা ভাষায়, তাহলে এই কম্বোটা এখানে ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি। তাহলে কি বলছে, শেক্সপিয়রের নাটকগুলা ইংরেজি থেকে অনেক ভাষা অনুবাদ করা হয়েছে। ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে রাখো। শেক্সপিয়ার্স প্লেস হ্যাভ বিন ট্রান্সলেটেড ফ্রম ইংলিশ, ইংরেজি থেকে আর কি, এটা ইংরেজি থেকে ট্রান্সলেট করা হয়েছে ইনটু মেনি ল্যাঙ্গুয়েজ, অনেকগুলা ভাষায়। আই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম ফর ফর অ্যাবাউট এ মান্থ, ফর অ্যাবাউট এ মান্থ, এক মাস ধরে আমি কি করতেছি, চেষ্টা করছি একটা প্রবলেম সলভ করার জন্য। ওকে, এ নাম্বার। আই এম অ্যাকাস্টমড, এর পর অবশ্যই এখানে টু লাগবে। হ্যাঁ, আই এম অ্যাকাস্টমড টু সাচ এ লাইফ, আমি এই জীবনে অভ্যস্ত। কিভাবে জীবন কাটাচ্ছ তুমি? আরে বলিস না, আমি এই জীবনে অভ্যস্ত, আই এম ইউজ টু উইথ দ্যাট, আই এম গো থ্রু উইথ দ্যাট। তাহলে আই এম অ্যাকাস্টম এর পর এখানে টু লাগবে, এখানে ডেফিনেটলি টু, তাহলে আই এম অ্যাকাস্টম টু সাচ এ লাইফ। পোল টুক প্লেস, পোল মানে কিছু নির্বাচন বা ইলেকশন বলতে পারি, টুক প্লেস পিসফুলি, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ দ্য কান্ট্রি, বুঝতেই পারছো পুরা দেশব্যাপী, পুরা দেশব্যাপী যদি হয় তাহলে আরো মেসিভ স্কেলে পুরাটা যদি ছড়ানো ছিটানো হয় পুরা দেশ, তাহলে সেখানে অ্যাক্রস দা হবে, অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরা দেশব্যাপী। দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড, দ্য কনভিক্ট মানে কি, যে দোষী, দোষী ব্যক্তি অ্যাপিয়ার্ড আবির্ভূত হয়েছিল বিফোর দ্য কোর্ট, কোর্টের সামনে, কোর্টের সামনে যাওয়া, কোর্টের সামনে যাওয়া, দ্য কনভিক্ট অ্যাপিয়ার্ড বিফোর দ্য কোর্ট, কোর্টের সামনে যাওয়া আর কি, যাওয়া ওই অর্থে বলছে। তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, শি বিলিভস ইন ঘোস্ট, বিলিভের পর এখানে ইন বসবে, অন না, অফ না, অ্যাট না, শি বিলিভস ইন ঘোস্ট, সে ভূতে বিশ্বাস করে, বিলিভ ইন। ওকে, চলো তাহলে সামনে আগাই। নেক্সট কি আছে এটাতে, কারেক্ট সেন্টেন্স জানতে চাইছি এটা। হ্যাঁ, আই ওয়েট ফর ইউ, আই ওয়েট ইউ ডিসিশন, আই ওয়েট টু ইউ ডিসিশন, আই ওয়েট এর পরে ফর হয়, ঠিক আছে। তাহলে আই ওয়েট ফর ইউর ডিসিশন, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার সি নাম্বারে হবে, সি নাম্বার হবে এটা, অন্যগুলো এখানে কোনো কিছু ওয়ার্কআউট করতেছে না, আই ওয়েট টু ইউ না, ঠিক আছে, আই ওয়েট, তাহলে এটা তুমি ওয়েট একটা তোমার ট্রান্সিটিভ ভার্ব ইউজ করা যাবে না, তাহলে আই ওয়েট ফর ইউর ডিসিশন, অ্যান্সার তোমার সি নাম্বার হবে এটা। তারপর হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন প্রিপোজিশন ইজ কারেক্ট, আন্ডারলাইন প্রিপোজিশন কোনটা কারেক্ট জানতে চাইছে এটা। হি অ্যাকুয়েস্ট ইন দ্য প্রপোজাল, হ্যাঁ এটাই হবে। তারপর আই এম অ্যাকোয়েন্টেড ফ্রম, না এটা ভুল। তারপর হি ইজ অ্যাবজর্বড ইন হয় হয়তো এটা, আই ক্যানট অ্যাক্সিড অন ইউর রিকোয়েস্ট, তাহলে এখানে কোনটা ঠিকঠাক আছে, আন্ডারলাইন ঠিক আছে একমাত্র এ নাম্বার, হি ইজ অ্যাকুইজড ইন দ্য প্রপোজাল।
দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড, উপড়ে গেছে, মানে মানে শক্ত বাতাসে কি করছে, শক্ত বাতাসে তোমার গাছটা উপড়ে গেছে, এরকম কিছু একটা। তাহলে এটা ডি নাম্বার হবে, ব্লোন অ্যাওয়ে, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড। হি টুক অ্যাডভান্টেজ, সে সুবিধা নিয়েছিল, ড্যাশ মাই অ্যাবসেন্স টু স্টিল মাই বুক। আচ্ছা, কোন তাহলে হি টুক অ্যাডভান্টেজ অফ অফ মাই অ্যাবসেন্স, সে আমার অনুপস্থিতির সুবিধা নিয়েছিল আমার বইটা চুরি করার, বাংলা অর্থ এরকম দাঁড়ায়। তাহলে হি টুক অ্যাডভান্টেজ অফ মাই অ্যাবসেন্স টু স্টিল মাই বুক, অ্যান্সার গোজ ফর অপশন বি নাম্বার। চুজ দ্য কারেকশন ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক, দে আর নট অ্যাকাস্টমড এর পরে কি হবে, টু হয়, অ্যাকাস্টম টু মানে কি অভ্যস্ত হওয়া, এ ডাবল সি ইউ এস টি ইউ এম ইডি, তাহলে অ্যাকাস্টমের পরে কি হয়, টু, অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া। তাহলে দে আর নট অ্যাকাস্টম টু সাচ এ লাইফস্টাইল, এই জীবনযাপনের সাথে তারা অভ্যস্ত না। ওকে, ডান। ওকে, তারপরে দেখি আমরা, হি হ্যাজ গ্রেট অ্যাম্বিশন ড্যাশ ফেম, অ্যাম্বিশন হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, ফেম মানে সুনাম, তাহলে কোনটা হবে, অ্যাম্বিশন ফর সামথিং, তাহলে হি হ্যাজ গ্রেট অ্যাম্বিশন ফর হিম, ফর ফেম, তার সুনামের প্রতি, হ্যাঁ, তার অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে অনেক কিছু হাই অ্যাম্বিশাস ফর ফেম, নেম ইন ফেম যেটা বলি আমরা এটা। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এখানে ডি নাম্বারটা হবে। তারপরে দেখি, ডু নট প্রিভেন্ট মি, প্রিভেন্ট ফ্রম ভার্ব প্লাস আইএনজি কি, পি আর ই ভি ই এন টি, প্রিভেন্ট, ফ্রম এফ আর ও এম, তারপর হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম ঠিক আছে, তাহলে এখানে কি হবে আবার, সামবডি, এসবি, এসবি মানে হচ্ছে সামবডি, প্রিভেন্ট সামবডি ফ্রম ভার্ব প্লাস আইএনজি। তাহলে ডু নট প্রিভেন্ট, প্রিভেন্ট দেখো সামবডি মি ড্যাশ গোয়িং, আমাকে যেতে বাধা দিও না, এরকম কিছু একটা। তাহলে ডোন্ট প্রিভেন্ট মি, আমাকে বাধা দিও না, ফ্রম ফ্রম গোয়িং, যাওয়া থেকে, আমাকে যাওয়া থেকে বাধা দিও না, এটা প্রিভেন্ট ফ্রম ভার্ব প্লাস আইএনজি, সামবডি বা সামওয়ান এরকম কিছু একটা। তারপর আসি, আর ইউ ব্লাইন্ড টু ইউর ওন ইন্টারেস্ট, তাহলে ব্লাইন্ড টু অন্ধ, তুমি কি নিজের নিজের স্বার্থের প্রতি পুরোপুরি অন্ধ, মানে স্বার্থান্বেষী, নিজের স্বার্থ অন্বেষণ করে করে এটাতে তুমি ব্যস্ত হয়ে যাও, লাইক এরকম কিছু। তাহলে আর ইউ ব্লাইন্ড টু ইউর ওন ইন্টারেস্ট, অ্যান্সার গোজ ফর অপশন সি, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 miles an hour, দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 miles an hour, তাহলে ট্রেনটা ঘন্টায় 40 মাইল বেগে যাচ্ছে, তাহলে অ্যাট 40 miles an hour, ঘন্টায় 40 মাইল। হি ডাজ নট অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার এর পরে কি হয়, এখানে টু হয়, অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, মানে স্টিক টু যেটা বলি না, STIC কে, স্টিক টু, অথবা অ্যাডহেয়ার, ADHERE, অ্যাডহেয়ার টু, হ্যাঁ, আঁকড়ে থাকা, আঁকড়ে থাকা। তাহলে হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল, সে কোনো নীতিতে আঁকড়ে থাকে না, যখন যেটা ইচ্ছা হয়, যখন যেটা মনে হয় সে সেটাই করে, তাহলে হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল। তারপর যাই নেক্সট, এখানে বাট একটা প্রিপজিশন কোথায়, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানে বাট একটা প্রিপজিশন কোথায়। প্রথমত বাট অনেকগুলা পার্ট অফ স্পিচ হতে পারে, এটা আগে ভালো করে জানতে হবে, বাট কোন কোন পার্ট অফ স্পিচ হয় এটা জানি আমরা আগে, তারপর চলো এখানে আসি আমরা। প্রথমত বাট শব্দটা কি কি হয়, এটা আমি যদি বলি, কয়েকটা বাক্য লিখি, তারপর আমি কনটেক্সট আগাবো। ধরো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করে না। দুই, সহজ বাক্য লিখি, সারা সারা জীবন পড়ছো এটা, এই বাক্যটা, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। 3 নাম্বার, হি ইজ বাট এ চাইল্ড। ওকে, 4 নাম্বার, বাট মি নো বাটস, বাট মি নো বাটস। 5 নাম্বার, দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড।
দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড। এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে আমি বাটের মধ্যে আন্ডারলাইন করে দিলাম। এখানে বাট ইজ পোর বাট অনেস্ট, তারপরে হি ইজ বাট এ চাইল্ড, তারপরে বাট মি নো বাটস, তারপরে দ্যার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড। ঠান্ডা মাথায় সবগুলো শোনো, এটা থামায়া পজ করে সবগুলো বাক্য আবার খাতায় লিখবা। যখন এই মাস্টার ক্লাসটা দেখবা, এই প্রথমে এই স্লাইডটা আসে, প্রথমে সবগুলো যে বাক্যগুলো আছে প্রথমে সব বাক্যগুলো সবগুলো খাতায় লিখবা। যদি পারো জানো তাহলে তো ঠিক আছে, বাক্য লেখা নিজের মতো করে আগে ট্রাই করবা, তারপরে আমার সাথে মিলাবা, আমি কি কি এক্সপ্লেনেশন করছি, ক্যান্সার দিচ্ছি, তখন মিলাবা এটা। আদার্স কিন্তু এই বাট কিন্তু ভালো করে শিখতে পারবে না। প্রথমে আসি নান বাট আল্লাহ কে পাস। এখানে যে 1 নাম্বার বাট, এটা কি হবে? এটা একটা প্রিপোজিশন, শর্ট করে লিখলাম প্রিপোজিশন। তখন এই বাট মানে কি? ব্যতীত, ব্যতীত বলি অথবা ছাড়া বলি, আই মিন এক্সেপ্ট। ওকে, নান বাট আল্লাহ কে পাস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করে না। দেখেন, ছাড়া বা ব্যতীত, উইদাউট অথবা অ্যাকসেপ্ট ইউজ করি প্রথম বাক্যটা। তারপরে বলি হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে যদি বাট বলি, এখানে বাট হবে একটা কনজাংশন, শর্ট করে লিখলাম কনজাংশন। এখানে বাট মানে কি? কিন্তু, কিন্তু অর্থে আসে। তাহলে সে গরিব কিন্তু সৎ, তাহলে কিন্তু পরে কিন্তু আরেকটা হি ইজ আছে। কেন দেয়নি? রিপিটেশন অ্যাভয়েড করছে, বারবার হি ইজ দরকার না, হি ইজ পুয়ার বাট অনেস্ট, কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে নাম্বার 3 যেটা, এখানে বাটের কথা যদি আমি তোমাকে বলি, তাহলে এখানে বাট কি অর্থে আসে? বাট এখানে হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে বাট একটা অ্যাডভার্ব, এবং সেই বাটের অর্থ কি? বাটের অর্থ ওয়ানলি, কেবলমাত্র। তাহলে বাটের অর্থ যখন একটা ওয়ানলিয়া হবে, ইজ বাট এ চাইল্ড, তাহলে সেই বাটটা কি হবে? ইটস অ্যান অ্যাডভার্ব। তারপর 4 নাম্বারে দেখো বাট মি নো বাটস। এটা আমি একটা আলাদা পেজ নেই, বাট মি নো বাটস, এটা বাট মি নো বাটস। ইউনো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা বাংলা অর্থ কি? কিন্তু কিন্তু করো না। যে কি? যে কিন্তু কিন্তু করো না। বাংলা বলি না যে কিন্তু কিন্তু করবি না, যা বলবি আমতা আমতা করবি না, যা বলবি একদম ডিরেক্টলি সরাসরি বলবি, কোনো কিন্তু কিন্তু করবি না। তাহলে কিন্তু কিন্তু করো, তার মানে কি? আগে একটা তুমি আছে, বুঝি, কিন্তু বাংলা অর্থটা বুঝি, কিন্তু কিন্তু করো না একটা প্রভাব। আমি এরকম তুমি আরেকটা বাক্য প্রডিউস করি এখানে, এটা ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক আমি বাংলা কি বলতে পারি? বাংলা বলতে পারি কাজটি করো। খেয়াল করে দেখো, কাজটি করো, তার আগে কিন্তু একটা শব্দ এখানে হিডেন আছে, বুঝতে পারছি কোনটা? বলো সেটা কোনটা? সেটা হচ্ছে তুমি। তুমি কাজটি করো, তুমি কাজটি করো, তার মানে এই ডু এর আগে তাহলে কি আছে? একটা ইউ আছে, রাইট? দেন এই যে ইউ আছে, ইউর পরে ডু যদি একটা ভার্ব হয়, তো আমাকে বলতো তুমি কিন্তু কিন্তু করো না, তার মানে এই বাটের আগে তো তাহলে একটা ইউ আছে, তাহলে ইউর পরে এই বাটটা কি হওয়ার কথা? তাহলে এই যে প্রথম যে বাট, এইটা কিন্তু একটা ভার্ব। আর এই ভার্বের পরে মি আছে, তাহলে যেই ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়, তাহলে সেই বাটটা, সেই বাট একটা ভার্ব। কি ভার্ব? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে কি? যে ভার্বের একটা অবজেক্ট থাকবে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রোনাউনের অবজেক্ট ফর্মটা এখানে বসে, তাহলে সেই কনটেক্সটে তাহলে বাট মি নো বাটস, তাহলে প্রথম যে বাটটা এটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, তারপর চলে আসো এখানে নো বাটস। নো একটা কি? নেগেটিভ অ্যাডজেক্টিভ, নেগেটিভ কোয়ান্টিফায়ার বা নেগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কারে ডেসক্রাইব বা মডিফাই করে? নাউনকে। তাহলে এইখানে যে বাটস, সেটা কি? এটা হচ্ছে একটা নাউন। তাহলে এই বাটসটা আসলো কোথেকে? এটা একটা ফ্রেজ থেকে আসছে। সেই ফ্রেজটা কি? ইপসেন বাটস। ইপসেন বাটস মানে কি? যদিগুলা এবং কিন্তুগুলা। তাহলে যদি এবং কিন্তু একসাথে কি বলে? সত্য, সত্যগুলা। যেমন বাংলাদেশ বিশ্বকাপে 2য় রাউন্ডে কোয়ালিফাই করবে, অনেকগুলো ইফস এন্ড বাটস আছে, অনেকগুলো কন্ডিশন, এটা হলে এটা, যদি এবং কিন্তু আছে। যদি কিন্তু মানে কি? অনেকগুলো শর্ত আছে, যদি এটা হয় তাহলে এটা হবে, কিন্তু এটা হইতো হইতো না, এরকম কিছু। যদি কিন্তু থাকে অনেকগুলো শর্ত থাকে। তো তারা যখন প্রভাবটা এটা বানাইছে, তখন কি করলো? ইফস আর এই এন্ড এটুকু বাদ দিয়ে দিচ্ছে, প্রথম যে পার্টটুকু এটুকু বাদ দিয়ে দিচ্ছে, ইফস আর এন্ড বাদ দিয়ে দিচ্ছে, তাহলে সরাসরি এখানে বাটস নিল, নিয়ে এটা দিয়ে দিচ্ছে, তাহলে প্লুরাল করলো, তাহলে নাউন হয়ে গেছে এটা। তাহলে এখানে আমি যদি বলি এই বাক্যটার মধ্যে প্রথম যে বাট এটুকুটা কি, আর পরের যে বাটস এটা কি? তাহলে প্রথম যে বাট এটুকু হচ্ছে একটা ভার্ব, আর পরের যে বাটস, এই যে নো নেগেটিভ অ্যাডজেক্টিভ, তারপর এখানে বাটসটা কি? এটা একটা নাউন। ওকে, ফাইন। তারপর একটা খুবই ইম্পর্টেন্ট 5 নাম্বার বাক্যটা, আরেকটা পেজ নিচ্ছি আমি এখানে 5 নাম্বারের জন্য। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সে বাক্যটা একটু লিখি। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আচ্ছা, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি ছিল? এভরি মাদার লাভস হার চাইল্ড। মনে করে দেখো, সারা জীবন পড়তেছিলে কিন্তু। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার বাক্যটা অ্যাসার্টিভ ছিল, এটা নেগেটিভ কোনটা? এটা হচ্ছে একটা নেগেটিভ।
এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কিন্তু আরেকটা ভাবে লেখা যায়। এই বাক্যটাকে আমি আরেকটা ভাবে লিখতে পারতাম, দেখো তো কেমনে। সব পড়ছো লাইফে, দেয়ার ইজ নো মাদার, তারপরে হু ডাজ নট, এরকম ছিল না? হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে এইবার আসো ওই দুইটা বাক্য আমি একটু কম্পারিজন করি, কি কি এক্সট্রা আসছে তাকাও তো দেখি, বলো। এখানে হার চাইল্ড, এখানেও হার চাইল্ড আছে, তাহলে এখানে এই পাশে আছে দেয়ার ইজ নো মাদার, এখানেও দেয়ার ইজ নো মাদার। তাহলে ঝামেলা হচ্ছে দেখতে পাচ্ছি আমি কোনটুকুর মধ্যে, ঝামেলা হচ্ছে তোমার এইটুকু, বাট লাভস হু ডাজ নট লাভ, এইটুকুর মধ্যে, ঠিক তো? আচ্ছা, এবার লাভসের সাথে চিন্তা করো, লাভস আছে এখানে, এখানে কি আছে, এখানে তোমার লাভস আছে। আচ্ছা, এখানে লাভস আছে, আর এখানে ডাজ লাভ আছে, সো এটা বাদ দিয়ে দাও, এটা আর এটা। তাহলে রইলো কি কি, উপরে রয়েছে বাট, আর নিচে নিচে কি রইলো, হু আর হচ্ছে নট, হু আর নট। দুইটা বাক্য তো সমান সমান, কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাই না? তাহলে আমি কি বলতে পারি ওইভাবে, বাট ইকুয়ালস টু হু প্লাস নট। ইয়েস, ইজন্ট ইট? আমি কি বলতে পারি না এরকম? হ্যাঁ। তাহলে বাট ইকুয়ালস টু হু প্লাস নট। তাহলে হুটা কি, হুটা নর্মালি কি, হুটা নর্মালি একটা রিলেটিভ প্রোনাউন, আর ই এল এ টি আই ভি, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আর নটটা কি, নটটা একটা নেগেটিভ, নেগেটিভ অ্যাডভার্ব বা যেটাই বলো, নেগেটিভ। তাহলে দুটিকে একসাথে মিলে কি নেগেটিভ, তাহলে দুটো একসাথে মিলে কি হবে, এই নেগেটিভ আর রিলেটিভ প্রোনাউন মিলে কি হবে, নেগেটিভ রিলেটিভ, এন ই জি এ টি আই ভি, নেগেটিভ রিলেটিভ, আর ই এল এ টি আই ভি, নেগেটিভ রিলেটিভ কি হবে, প্রোনাউন হবে এটা, তাই তো? পি আর ও এন ও ইউ এন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে বারটা কি হবে, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এবার আসি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে এটাকে আমি কি বলবো, দিস ইজ, অন্য কালার দেই, কালারটা দেখা যাচ্ছে একই কালার হয়ে যাচ্ছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো এখানে বারটা কি হবে, নেগেটিভ, আর ই এল এ টি আই ভি, নেগেটিভ রিলেটিভ কি হবে, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, পি আর ও এন ও ইউ এন, এটা অবশ্যই কি হবে, এটা প্রোনাউন হয়ে যাবে। এই তাহলে দেখতে পাচ্ছ বাট কতগুলো পার্ট অফ স্পিচ হয়, নাউন হয়, প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ ছাড়া, আর ইন্টারজেকশন ছাড়া। টোটাল 8টার মধ্যে অ্যাডজেক্টিভ আর ইন্টারজেকশন ছাড়া বাকি সব পার্ট অফ স্পিচ হতে পারে। দেখো, নাউন হইলো, প্রোনাউন হইলো, অ্যাডভার্ব হইলো, প্রিপোজিশন হইলো, কনজাংশন হইলো, আবার ভার্বও হইলো, 6টা। খুব খুব ইম্পর্টেন্ট, টেক ইউর টাইম, সময় নাও, লেখো, বুঝো, তারপরে এটা অ্যাপ্রোচ করো, কারণ এখান থেকে বেশ প্রশ্ন আসে। এই যে দেখো প্রশ্ন আছে, তাহলে হেয়ার ইজ হুইচ ইজ এ প্রিপোজিশন, বাট কোথায় একটা প্রিপোজিশন, প্রিপোজিশন হতে মানে জানি কি হবে, ব্যতীত হবে অথবা ছাড়া হবে, তাই তো? তাহলে ব্যতীত বা ছাড়া হলে সেই বাটটা কি হবে, ইটস এ প্রিপোজিশন। আচ্ছা, তাহলে ইট ইজ রাইট, ইট ইজ ওয়ানলি রাইট, এখানে ওয়ানলি আসছে, তো ওয়ানলি তো এখানে একটা অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব চাই নাই। হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট, মানে বসা এবং অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি, তাহলে ছাড়া, তাহলে এখানে বাট কিন্তু ছাড়া অর্থে আসছে, তাহলে বুঝাই যাচ্ছে এখানে ছাড়া অর্থে আসছে, তাহলে বিটা কি, এটা একটা প্রিপোজিশন মনে হচ্ছে। উই ট্রাইড হার্ড, আমরা কঠোর পরিশ্রম, উই ট্রাইড হার্ড, চেষ্টা করেছিলাম, বাট কিন্তু আসছে, কিন্তু এখানে এটা কিন্তু, কিন্তু আমরা সফল হই নাই। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এখানে বাট কি নেগেটিভ রিলেটিভ, মনে আছে? তাহলে এটা কিন্তু একটা প্রোনাউন। তাহলে আমার এখানে চাইছি কি, বাট একটা প্রিপোজিশন, তাহলে অবশ্যই এখানে বি নাম্বারটা হবে। তাহলে এখানে এ নাম্বারটা কি, এ নাম্বারটা একটা অ্যাডভার্ব, এই নাম্বারটা একটা অ্যাডভার্ব, সি নাম্বার একটা কি কনজাংশন, কারণ কিন্তু অর্থে আসছে, কনজাংশন, আর ডি নাম্বারটা কি প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ আর কি এটা। ওকে, তাহলে বাকি রইলো কোনটা, এখানে বি নাম্বার এখানে উত্তর। খুবই ভালো প্রশ্ন, স্মার্ট প্রশ্ন। টেক ইউ টাইম, সময় নাও, বুঝো কি কি বলছি এখানে, থামায় থামায় বারবার দেখো, তারপর এটা আশা করি ধরতে পারবা ইনশাল্লাহ। When Ushashi entered the room, everybody stopped talking. আচ্ছা, বাই দা ওয়ে, entered কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অবজেক্ট চলে আসে, তারা বুঝবে না, তাহলে এখানে নো প্রিপোজিশন রিকোয়ার্ড। তো কিছু কিছু এরকম ট্রানজিটিভ ভার্ব আছে, ডিসকাসড, হি ডিসকাস দ্য ম্যাটার, হি ডিসকাস অ্যাবাউট হবে না কিন্তু এটা, কারণ ডিসকাস একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে সরাসরি অবজেক্ট পিক করবে। এখানে এন্টার্ডও একটা কি, এন্টার্ড একটা ট্রানজিটিভ ভার্ব, এই বাক্যের কনটেক্সটে সেটা সরাসরি কি করবে, একটা অবজেক্ট পিক করবে, তাহলে এখানে মাঝখানে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না, মনে থাকে জানো। তাহলে হোয়েন উশাসি এন্টার্ড দ্য রুম এভরিবডি স্টপ টকিং, যখন উশাসি
উষাশি যখন রুমে প্রবেশ করলো তখন প্রত্যেকে কথা বলা থামাই দিস। অ্যামাং ইজ আ প্রিপোজিশন, অ্যামাং হচ্ছে একটা প্রিপোজিশন এটা। আচ্ছা, তারপরে দ্যাট ইজ ইউজড হোয়েন পিপল আর ইনভলভ। কত কয়জন? দুইজন হলে তো তোমার কি হবে? দুইজন হলে তোমার বিটুইন হবে। তাহলে মোর দেন টু, দুইয়ের বেশি হলে তাহলে সেখানে কি হবে? সেখানে লিটারালি আমরা কি করি? আমরা কি করি আমরা সেখানে অ্যামাং ইউজ করি। সিনেমার তো হবে না, টু আর মোর দেন টু, দুই হইলে তো হার হয় না, তাই না? ইউর কন্ডাক্ট অ্যাডমিটস, অ্যাডমিটস অফ হবে এটা। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ঠিক আছে, তুমি যে কন্ডাক্টটা দেখাইছো বা শো করেছো এটা কোনো ক্ষমার অযোগ্য, অ্যাকসেপ্টই করা যাবে না, মাফ করাই যাবে না, অযোগ্য ক্ষমার। লাইক ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো অফ নো এক্সকিউজ। আই শ্যাল নট, পরীক্ষা দেওয়া সেটা হচ্ছে অ্যাপিয়ার, অ্যাপিয়ার অ্যাট দেওয়া, সিট না, গো ফর না, গিভ না, বা টেকও হইতে পারে, অ্যাপিয়ার অ্যাট অথবা টেক, টেক এক্সাম। আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সাম দিস ইয়ার, এই বছর আমি পরীক্ষা দিব না, বা আই শ্যাল নট টেক দ্য এক্সাম দিস ইয়ার, এরকম। চলো তারপর দেখি আমরা, শি ওয়াজ সিলেক্টেড ড্যাশ কম্পিটিটরস। তাহলে কি কয়জন? 400 কম্পিটিটরের কথা বলতেছে। 400 কম্পিটিটর কি একদিন আচ্ছা, সরি সরি ফর দ্য কালার, 400 কম্পিটিটরের কথা বলতেছে এখানে। এটা 400 কম্পিটিটরের কথা বলতেছে, তাহলে একজন দুইজন না, অনেক বেশি, তাহলে অবশ্যই এখানে অ্যামাং দেওয়া লাগবে এটা। ঠিক আছে, এটা বিটুইন তো হবেই না, টু আর নিয়ার না, নিকটে, এরকম কোনো কিছুই না, বিটুইন দেওয়া যাবে না, দুইয়ের মধ্যে হইলে এটা চিন্তা করতাম। তাহলে শি ওয়াজ সিলেক্টেড অ্যামাং 400 কম্পিটিটরস, সে 400 প্রতিযোগীর মধ্যে সে সিলেক্টেড হয়েছিল, তাহলে অ্যামাং হবে এটা। তারপরে দ্য গিফট ওয়াজ র্যাপড, দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার, র্যাপড ইন। ঠিক আছে, তাহলে ব্লু কাগজ দিয়ে, ব্লু পেপার দিয়ে কি করেছে? র্যাপ করা হয়েছে, মোড়ানো হয়েছে, তাহলে র্যাপড ইন হয় এটা। দ্য গিফট ওয়াজ, এটা উপহারটা নীল কাগজ দেয়া মোড়ানো ছিল, এরকম মোড়ানো হয়েছিল আর কি, প্যাসিভে। মাই মাদার ইজ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন। মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স, মানে আমার মা পলিটিক্সের, মাদার পলিটিক্সের প্রতি উদাসীন, তাহলে ইনডিফারেন্টের পরে তোমার টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর রুমা ওয়াজ শকড, শকডের পরে কি হবে? রুমা ওয়াজ শকড অ্যাট, শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট। তাহলে শকড অ্যাট কি হচ্ছে? কোনো মানে পার্সন ছাড়া, পার্সন ছাড়া কোনো, সেটা হচ্ছে ইমপার্সন। ঠিক আছে, ইমপার্সন, পার্সন ছাড়া হলে তাহলে কি? হার ফ্রেন্ডস কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, আচরণ তো কোনো পার্সন না, তাহলে তুমি তার আগে তুমি কি করবা? অ্যাট ইউজ করতে পারবা। তাহলে রুমা ওয়াজ শকড অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট, সো অ্যান্সার গোজ ফর অপশন এ। আই ক্যান নট পার্ট, আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস। তাহলে আই ক্যানট পার্ট উইথ মানে কি? সেপারেট হওয়া বা আলাদা হয়ে যাওয়া। পার্ট উইথ মানে হচ্ছে আলাদা হওয়া বা সেপারেট হওয়া। লাইক ক্যানট পার্ট উইথ মাই বুকস, আমি আমার বই থেকে আলাদা হইতে পারবো না। আই এম বুক ওর্ম, আমি হচ্ছে বইয়ের পোকা, বই পড়বো সারাক্ষণ, বই পড়বো, এরকম কিছু একটা। আই ক্যানট পার্ট উইথ মাই বুকস। তারপরে when she parted dash parents, dash her parents, her eyes were full of tears, যে কোনো কারণে বাবা থেকে সে কি হয়েছে? পৃথক হয়ে গেছে, পার্ট ফ্রম। ঠিক আছে, when she parted from her parents, যখন সে বাবা মা থেকে পৃথক হয়ে গেছে, her eyes were full of tears, যে কোনো রিজনস হইতে পারে, বাবা মা থেকে আলাদা হয়েছে, ফর এক্সাম্পল বিদেশে চলে গেছে সে হায়ার এডুকেশনের জন্য, তো বাবা মা থেকে সেপারেট হয়ে গেছে, বাবা মা থেকে পৃথক হয়ে, মানে বাবা মা থেকে দূরে সরে গেছে আর কি, দূরে চলে গেছে আর কি, এটা পড়াশোনার কনটেক্সটে। তো সেখানে এখানে কি হবে? পার্ট ফ্রম, তাহলে শি ওয়াজ পার্টেড ফ্রম হার প্যারেন্টস, সে তার বাবা মা থেকে পৃথক হয়েছিল, হার আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স, তার চোখ মুখ পুরো কান্নায় পরিপূর্ণ হয়ে গেল। জাবেদ ওয়াজ লিনিং, লিনের পরে এখানে দিছে, লিনের পরে কি হয়? লিন এগেইনস্ট। জাবেদ ওয়াজ লিন এগেইনস্ট এ ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্টের বিপরীতে পড়ানো হয়েছিল, কিন্তু এগেইনস্টের ব্যবহারটা কোনো অপোজিটে যখন হবে তাহলে সেটা কিন্তু এগেইনস্ট হয়। তাহলে লিন এগেইনস্ট, ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা, এরকম কিছু একটা, ল্যাম্পপোস্টে সে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিল আর কি। এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছে, হ্যাজ ব্রট ড্যাশ, তাহলে ব্রটের পরে কি হয়? ব্রট অ্যাবাউট, আনলো আর কি এটা। তাহলে ব্রট অফ না, আপ অন না, ইন না, তাহলে ব্রট অ্যাবাউট হয় এটা। তাহলে এটা যদি হয় তাহলে বাকিটা তো হবেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রট অ্যাবাউট রেভলিউশন, বিপ্লব আনছে কোথায়? ইন মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিতে। আধুনিক প্রযুক্তিতে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তাটা বৈপ্লবিক একটা কি কি আনছে এটা, বিপ্লব আনছে আর কি, এটা বিপ্লব, পরিবর্তন না, বিপ্লব আনছে।
আধুনিক প্রযুক্তিতে আহ কৃত্রিম বুদ্ধিমত্তাটা বিপ্লব নিয়ে আসছে এরকম, তাহলে ব্রট অ্যাবাউট। তারপরে দেখো পরের প্রশ্নটা, রিকোর্স ড্যাশ অফ, রিকোর্সের পর অফ হয়, অফ আর্মস ইজ নট আ বেস্ট সলিউশন টু হোস্টিলিটি বিটুইন কান্ট্রিজ। রিকোর্স মানে রিকোর্স অফ আর্ম মানে কি, অস্ত্রের আশ্রয় নেওয়া, অস্ত্র দিয়ে আর কি। এটা ধরো দুইটা দেশের, কিছু দেশের মধ্যে কি এনিমিটি ক্রিয়েট হয়েছে, শত্রুতার সৃষ্টি হয়েছে। এখন শত্রুটাকে কি করছে, যেটাকে অ্যারাইজ করেছে, এটাকে আমার কি করার জন্য, অ্যাসিউজ করার জন্য, শান্ত করার জন্য আশ্রয় নেওয়াটা, এটা মোটেও কোনো বেস্ট সলিউশন না। তাহলে কিভাবে দুটা দেশের মধ্যে যে মতানৈক্য না, দুটা দেশের মধ্যে যে ডিসএগ্রিমেন্ট যে ক্রিয়েট হয়েছে, যে হট ওয়াটার কন্ডিশনের সৃষ্টি হয়েছে, এটাকে আমি অ্যাসেস করার জন্য কি করতে পারি, এটাকে তোমার ডিপ্লোমেটিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, মানে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের থ্রুতে আলোচনার মাধ্যমে, আলোচনার টেবিলে এটা কি করা, সলিউশন করা যেতে পারে। অস্ত্রের আশ্রয় নেওয়া, এটা মানে যুদ্ধ করা, এটা মোটেও কোনো বেস্ট সলিউশন না, এই কথাটা এখানে বলছে। তাহলে রিকোর্স অফ আর্মস মানে অস্ত্রের সহায়তা নেওয়া ইজ নট দ্য বেস্ট সলিউশন, এটা অবশ্যই একটা সর্বোত্তম একটা সলিউশন না, সমাধান না, টু হোস্টিলিটি, শত্রুতার, বিটুইন কান্ট্রিজ, দেশগুলোর মধ্যে শত্রুতা, এটাকে সর্ট আউট করার জন্য তোমার অস্ত্রের সাহায্য নেওয়াটা, এটা মোটেও কোনো একটা বেস্ট সলিউশন না। তাহলে এখানে কোনটা হবে, অপশন এ নাম্বার হবে এটার উত্তর। মুভিং নেক্সট, এডুকেশন এনরিচেস আস, এনরিচের পরে কেন উইথ হয়, তাহলে শিক্ষা আমাদেরকে সমৃদ্ধ করেছে কি দিয়া, কি দ্বারা, জ্ঞান এবং দক্ষতা দ্বারা। তাহলে শিক্ষা আমাদেরকে সমৃদ্ধ করেছে জ্ঞান এবং দক্ষতা দ্বারা, তাহলে এনরিচ উইথ। সেন্ট্রাল, সেন্ট্রাল ড্যাশ, central to central to Nuzrul's rebellion was his rejection of social hierarchy. সেন্ট্রাল টু নজরুল রেভিলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ। তো নজরুলের যে বিদ্রোহ ছিল, ওইটার কেন্দ্র কেন্দ্র কি ছিল, একজন তো কোনো কিছু বিদ্রোহ রিভোল্ট করে, কেন করে, অবশ্যই কোনো থিমকে ইয়ে করে, পুঁজি করে। নজরুলের মানে বিদ্রোহ করার যে থিমটা ছিল বা যেটা কেন্দ্র করে সে বিদ্রোহ করছে, সেটা কি ছিল, ওয়াজ হিজ রিজেকশন, তা রিজেক্ট করা অফ সোশ্যাল হায়ারকি। সোশ্যাল হায়ারকি মানে কি, সমাজের যে কি থাকে, অনেকগুলো স্তর থাকে, সামাজিক স্তর ও বিন্যাস যেটা থাকে, যে নিচু থেকে আস্তে আস্তে ধনী। নজরুলের ইয়াটা কি ছিল, যে কোনো এখানে স্তর বিন্যাস থাকবে না, সবাই একই, সবাই মানুষ, ঠিক আছে, এখানে ধনী গরিব, কালো ধলা এগুলো নিয়ে কোনো কিছু নাই, সবাই মানুষ, সবাই সমান থাকবে। তাহলে অসাম্য যেটা, সমাজের যে অসাম্যতা, রিজেকশন অফ সোশ্যাল হায়ারকি, সামাজিক হায়ারকি মানে কি বলা যায়, সামাজিক যে ক্রমবিন্যাস, সামাজিক ক্রমবিন্যাসের বিরুদ্ধ যে রিজেকশনটা, বিরুদ্ধ যেটা সামাজিক ক্রমবিন্যাসের তোমার কি বলা, রিজেক্ট করা মানে কি করা, কোনো কিছু আমরা ডিনাই করা, অস্বীকার করা। তাহলে সামাজিক ক্রমবিন্যাসের যে অস্বীকার, সেটাই ছিল নজরুলের বিদ্রোহের মূল কেন্দ্র বা ফোকাল পয়েন্ট, এরকম বললো। তাহলে সেন্ট্রাল টু নজরুল রেভেলিয়ন ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারকি। অ্যান্সার গোজ ফর অপশন সি নাম্বার। মুভিং নেক্সট, দ্য পাকিস্তান রুলার্স ইউজড ওয়েপন্স, পাকিস্তান রুলার্সটা ওয়েপন্স ইউজ করতো, অস্ত্র ইউজ করতো কোথায়, অন আস, আমাদের উপরে, ইনস্টেড অফ ডিপেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ। তাহলে কি বলছে, পাকিস্তানি রুলার্সটা কি করতো, অস্ত্র ইউজ করতো আমাদের উপর ওয়েপন ইউজ করতো, ইনস্টেড অফ কিসের পরিবর্তে, ডিফেন্ডিং আস, আমাদেরকে রক্ষা করে পরিবর্তে, ফ্রম এক্সটার্নাল এনিমিজ। তাহলে অস্ত্র দিয়ে কি করা যেতে পারে, আমরা যারা পূর্ব পাকিস্তান ছিলাম, হ্যাঁ, তাদেরকে তো আরো আরো অন্যান্য শত্রু ছিল, তো তাদের থেকে আমাদেরকে, যারা পশ্চিম পাকিস্তান ছিল নর্মাল, যে এখন যে পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান কারা ছিল, বাংলাদেশ, তা আমাদেরকে তারা কি করতে পারবে, সেভ করা উচিত ছিল। কিন্তু সেই অস্ত্র দিয়ে তারা কি করছে, আমাদেরকে তো সেভ করেই নাই, উল্টা আমাদের এগেনস্টে, পূর্ব পাকিস্তানের এগেনস্টে এটা কি করেছে, এনগেজ করেছিল, সেই কথা এখানে বলছে। দ্য পাকিস্তান রুলার্স ইউজড ওয়েপন্স অন আস, আমাদের উপরে পাকিস্তানি রুলার্সটা কি করছে, অস্ত্র আরোপ করেছে বা ইউজ করেছে, কিসের পরিবর্তে, ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ, বাইরে যে শত্রু আছে, শত্রু থেকে রক্ষা করার চেয়ে ওরা আমাদের উপরেই অস্ত্র ইউজ করেছে, আমাদেরকে শোষণ করার জন্য। এটা হচ্ছে বাংলা। তাহলে অন হচ্ছে এটা, ওয়েপন্স অন, ইউজড ওয়েপন্স অন আস। আই এম ওয়েটিং ফর শ্রেয়া, আমি শ্রেয়ার জন্য অপেক্ষা করছি, হু শুড হ্যাভ অ্যারাইভড এট দ্য স্টেশন বাই নাও, যে ইতিমধ্যে, আমি শ্রেয়ার জন্য অপেক্ষা করছি, যে ইতিমধ্যে স্টেশনে চলে আসবে, বাই নাও মানে ইতিমধ্যে আর কি, বাংলায় বলছে। তারপরে শি স্লেপস ড্যাশ ইন দ্য কিচেন এভরিডে, তাহলে শি স্লেপস অ্যাওয়ে হবে, এটা অ্যাওয়ে ইন দ্য কিচেন এভরিডে, প্রত্যেকদিন সে কি করে, স্লেপস অ্যাওয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কিছু করে, কিচেন পরিষ্কার করা। হি হ্যাজ এ গুড কমান্ড, হি হ্যাজ এ গুড কমান্ড অফ ইংলিশ, ভাষাতে কোনো কিছু কমান্ড থাকলে সেটা কমান্ড অফ সামথিং,
ভাষা, কমান্ড অফ সামথিং বা কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ এরকম। তাহলে ভাষার উপরে কোনো দক্ষতা বা দখল থাকলে তাহলে সেটা কমান্ড অফ হবে, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ। কি হচ্ছে? COMMAND, কমান্ড অফ, তারপর কি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ। শি হ্যাজ এ গুড কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে অ্যাজ এ পিস মেকার, পিস মানে কি শান্তি, আর মেকার মানে কি যে করে আর কি, যে শান্তি রক্ষা করে বা শান্তির কি করে, শান্তির বাতাবরণ, শান্তির বার্তা যে বয়ে বেড়ায় এরকম কিছু। অ্যাজ এ পিস মেকার, একটা পিস মেকার হিসেবে হি অলওয়েজ হিটস ড্যাশ টু কোয়ারেলস, হি অলওয়েজ হিটস অফ দ্য কোয়ারেলস। শান্তির পিস মানে বার্তা বাহক হিসেবে তাকে সবসময় কি করা লাগে, যুদ্ধকে থামাইতে হয়, কোয়ারেল ঝগড়াকে থামাইতে হয়। কারণ ঝগড়া না করলে আলোচনার টেবিলে আনা যাবে না, আলোচনার টেবিলে না আসলে কোনো ঐক্যমত্য পৌঁছানো যাবে না, কারণ শান্তি এখানে সৃষ্টি হবে না। যুদ্ধ দিয়ে আসলে কোনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। আলোচনার মাধ্যমে টেবিলের বসে মানে G2G বা ম্যান টু ম্যান ডিসকাস করেই সেটা কি করা লাগবে, সেটার শান্তিপূর্ণ সমাধান আনতে হবে। আদারওয়াইজ অস্ত্র বা অন্য যে কোনো সহিংস কোনো ওয়েতে তোমার শান্তি আনা যায় না। কি বলছে? অ্যাজ এ পিস মেকার, একটা পিস মেকার হিসেবে হি অলওয়েজ হিটস অফ কোয়ারেলস, থামাইতো আর কি, সবসময় ঝগড়া টগড়া থামাইতো, হিটস অফ কোয়ারেলস। তারপরে দিস কার ওয়াজ গোয়িং, দিস কার ওয়াজ গোয়িং পাস্ট হবে, এটাই হবে দ্য শপ ইয়েস্টারডে। আই ওয়াজ কামিং, আই ওয়াজ কামিং ফ্রম অফিস। আচ্ছা, আমি যখন কি করতেছিলাম, আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম গতকালকে, দ্য কার ওয়াজ গোয়িং প্যাস্ট দ্য শপ ইয়েস্টারডে, তখন এই গাড়িটা কি করতেছিল, দোকানটা ছাড়ছিল। তাহলে এই প্যাস্ট কিন্তু এখানে একটা প্রিপোজিশন। প্যাস্ট কিভাবে কি প্রিপোজিশন? আমি যদি ঘড়ির কাঁটার সময়ের কথা বলি, ধরো 12:30, 12:30 মানে কি 12:30 বলি। তারপর হচ্ছে কোয়ার্টার, QUARTR, Quarter past 12, এটা মানে কি 12:15 কিন্তু এটা। তাহলে এই পাস্ট কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাও কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। পাস্ট কিন্তু একটা প্রিপোজিশন, পাস্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার পাস্ট নাউন হইতে পারে এরকম। দ্য কার ওয়াজ গোয়িং প্যাস্ট দ্য শপ, অতিক্রান্ত করছিল, হ্যাঁ, গাড়িটা ওয়াজ গোয়িং, দোকানটাকে অতিক্রম করছিল গতকালকে যখন আমি অফিস হতে বাড়ি ফিরছিলাম। বাংলা অর্থ দ্বারা এরকম। তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? অপশন এ নাম্বার। তারপরে দেখি আমরা, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ প্রিপোজিশন বাট কারেক্ট। প্রিপোজিশন বাটের কারেক্ট, এটা কারেক্ট কোনটা? প্রিপোজিশন বলছে কিন্তু, তাহলে বাট যখন প্রিপোজিশন কখন হয়? যখন বাটের অর্থ ব্যতীত হয় বা ছাড়া হয়। তো লিটারালি আসলে ব্যতীত বা ছাড়া হলে কি হয়? বাট একটা প্রিপোজিশন হয়। তো আমরা ছোটবেলা থেকে কি করছি, প্রিপোজিশনের পরে প্রনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম। যেমন আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে বাই এর পরে মি বসে। তাহলে প্রিপোজিশনের পরে নরমালি কি বসে? প্রনাউনের অবজেক্ট ফর্ম বসে সাধারণত। তাহলে অসাধারণ ভাবে কিন্তু অন্য কিছু হইতে পারে। সে একটু দেখি, তাহলে আই এম শিওর নো ওয়ান বাট হি। আচ্ছা, দেখলাম বাটের পরে এখানে হি দিছে। তারপরে হি ডাজ নট সিম টু মি ইন্টারেস্টেড, তাকে মানে আগ্রহী বা উৎসুক মনে হয় নাই ইন এনিথিং, কোনো কিছুর মধ্যে। বাট প্লে উইথ টয়েস, ঠিক আছে, প্লে উইথ টয়েস, ইউজ অফ দ্য ফলোইং ইউজেস প্রিপোজিশন ইজ কারেক্ট। প্রিপোজিশনের ব্যবহারটা কোথায় কারেক্ট? হ্যাঁ, তার মানে মোটামুটি এখানে চেষ্টা করছে তারা সবগুলো বাক্যে বাক্যে প্রিপোজিশন ব্যবহার করতে, কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা কোথায় করে? বাট প্লে, বাটের পরে কিন্তু এখানে প্লে উইথ। তাহলে হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনি ওয়ে, বাট হি ডাজ নট প্লে, এরকম কিছু একটা। অ্যাকসেপ্ট, মানে ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। তারপরে হি ক্যানট বাট টু অ্যাডমায়ার, এখানে বাট টু আছে, এখানে হি ক্যানট বাট টু অ্যাডমায়ার কিছুটা। ওয়ানলি হি ক্যানট, এখানে দেখো অক্সিলারি আর হচ্ছে মেইন ভার্ব, পজিশনটা কার হইতে পারে এখানে মাঝখানে? এখানে প্রিপোজিশনের ব্যবহারটা কোনোভাবেই করা যাচ্ছে না। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক, হচ্ছে না। তাহলে এখানে একটাই দেখা যাচ্ছে, এখানে ব্যতীত বা ছাড়া অর্থে এখানে হওয়ার চান্স আছে। আই এম শিওর, আমি নিশ্চিত যে নো ওয়ান বাট হি, মানে তাকে ছাড়া সবাই, তাকে ছাড়া কেউই না। নো ওয়ান উড ডু সাচ এ থিং, মানে ব্যাপারটা এরকম বুঝো। আই এম শিওর, আমি নিশ্চিত যে কেউ এটা করবে না, তাকে ছাড়া কেউ এটা করবে না। তাহলে তাকে ছাড়া তো এখানে বাটের পরে তো হিম হওয়ার কথা ছিল, কিন্তু বাটের পরে কি হি কি হতে পারে? প্রশ্ন হচ্ছে এখানে। চলো একটু রেফারেন্স দেখি। বাট এটা কোথায়? ক্যামব্রিজের, ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি। আচ্ছা, এখানে কি বলছে? বাট মিনিং কি অ্যাকসেপ্ট নাকি হয়? বাট মনে হয় এখানে অ্যাকসেপ্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বাট মিন্স অ্যাকসেপ্ট when it is used words such as all, everything বা nothing বা everyone, everybody এগুলোর সাথে ইউজ হয়। The cleaning is done now, ক্লিনিংটা শেষ। all the floor, সবকিছুই ক্লিনিং করা শেষ। সবকিছু ক্লিনিং করা শেষ, বাট দ্য ফ্লোর, কি ছাড়া? ফ্লোরটা ছাড়া বাকি সবকিছু ক্লিনিং করা শেষ।
তারপরে দে স্টিল হ্যাভ টু বি ওয়েস্টেড, আচ্ছা ও সরি, দে স্টিল হ্যাভ টু বি ওয়াশড, কোনটা ফ্লোরটাকে এখনো কি করতে হবে, ওয়াশ করতে হবে, এরকম অর্থ দাঁড়াচ্ছে। আই অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে পৌঁছাইলাম, এন্ড রিয়েলাইজ দ্যাট, এবং অনুধাবন করলাম যে আই হ্যাড ব্রট এভরিথিং, আমি সবকিছুই আনছি, এ পাসপোর্ট, কিন্তু আমার পাসপোর্ট ছাড়া আমি সবকিছুই নিয়ে আসি। হোয়াট ম্যান, এভরিওয়ান আন্না হ্যাজ চেকড ইন, তাহলে এভরিওয়ান হ্যাড চেকড ইন, আন্না মানে আন্নাকে ছাড়া। আচ্ছা, তারপরে নবডি ওয়াজ লেফট ইন দ্য লবি অফ দ্য হোটেল বাট দ্য রিসেপশন, রিসেপশনিস্ট ছাড়া কেউই না, এরকম কিছু একটা। এইবার আসো এখানে, তারপর উই ইউজ অবজেক্ট প্রোনাউন্স আফটার বাট, প্রোনাউনটা কি হয়, বাট, মি হইতে পারে, ইউ হইতে পারে, হিম হইতে পারে, এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম আছে এখানে। ইন সাবজেক্ট পজিশন, তাহলে সাবজেক্ট পজিশন আমরা কি করতে পারি, আমরা এগুলো বসাতে পারি, যেমন এভরিবডি বাট মি, তাহলে এখানে ছাড়া, আমাকে ছাড়া, নো ওয়ান বাট হিম, এরকম। এইখানে তাকাও, এইখানে একটা জিনিস তাকাও, ক্যামব্রিজের রেফারেন্স যদি দেখি আমি এখানে, এইখানে তাকানোর জায়গাটা কি দেখো ভালো করে, এখানে কি বলছে, ইন ফর্মাল সিচুয়েশন, ফর্মাল সিচুয়েশনের মধ্যে উই ক্যান ইউজ সাবজেক্ট প্রোনাউন আফটার বাট, মানে ফর্মাল কোন সিচুয়েশনে আমরা বাট যখন প্রোনাউন হিসেবে ইউজ হয়, তখন তারপরে আমরা কি সাবজেক্ট ফর্ম ব্যবহার করতে পারি, এখানে এটাই বলছে। যেমন এভরিওয়ান বাট শি, এভরিওয়ান নিউ, প্রত্যেকেই জানতো, হাউ দ্য ড্রামা ওয়াজ গোয়িং টু ইট, প্রত্যেকেই জানতো যে ড্রামাটা কিভাবে, নাটকটা কেমনে শেষ হয়েছিল, ঠিক আছে, পাঠি, সে তাকে ছাড়া, সে ছাড়া, সে ছাড়া প্রত্যেকেই জানতো যে ড্রামাটা, নাটকটা কেমনে শেষ হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা ফর্মাল সিচুয়েশনে আমরা কি করতে পারি, বাটের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম ইউজ করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য ক্যামব্রিজ ডিকশনারি। তো যদি এটা, এই কনসেপ্ট আমি যদি এখানে কাজে লাগাই, কোথায়, এখানে, আই এম শিওর, আমি নিশ্চিত যে নো ওয়ান, নো ওয়ান উড ডু সাচ এ থিং, কেউ এটা করতে পারে না, ঠিক। তার মানে দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পরও প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হতে পারে, কোথায়, সেটা হচ্ছে তোমার, কোথায় কোথায় হতে পারে, সেটা হচ্ছে তোমার ফর্মাল সিচুয়েশন। তাহলে ফর্মাল সিচুয়েশন কন্টেক্সট যদি এখানে চিন্তা করি, ফর্মাল সিচুয়েশন, SITUATION, ফর্মাল সিচুয়েশনের কথা চিন্তা করলে এই বাক্যটা কারেক্ট, আই এম শিওর নো ওয়ান বাট হি উড ডু সাচ এ থিং। তার মানে এই বাক্যটার মধ্যেই কেবলমাত্র বাটের প্রিপোজিশন যে ব্যবহারটা, এটা কারেক্ট, আর অন্য প্রত্যেকটা বাক্যে প্রিপোজিশনের বাটের ব্যবহারটা খুবই ত্রুটিপূর্ণ। এখানে কি বলছে, প্রশ্ন করতে হবে, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ প্রিপোজিশন বাট ইজ কারেক্ট। তো তার মানে ওরা চাইছে চারটা বাক্যের মধ্যেই বাটকে প্রিপোজিশন ব্যবহার করতে, একমাত্র এ নাম্বারটা ছাড়া, ঠিক আছে, বাকি বি সি ডি এর মধ্যে চাইছিল তারা বাটকে প্রিপোজিশন ব্যবহার করতে, কিন্তু পারে নাই, কোনো না কোনো ফরম্যাটে এগুলো ঝামেলা করছে। তাহলে সেটা কোনটা, সেটা হচ্ছে একমাত্র এ নাম্বারটা এখানে কারেক্ট অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন ছিল এটা, ইন্টারন্যাশনাল রেফারেন্স ছাড়া এটা করার দেখো খুব কঠিন হয়ে যেত। তারপরে শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড, শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড টু, তাহলে ম্যারিড টু হইল এটা, টু দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, সে গত 10 বছর ধরে কি করলো, 10 বছরের আগে, হ্যাঁ, বিয়ে করছে, সে 10 বছর হয়েছে, এরকম কিছু একটা, কবিকে সে বিয়ে করছে এবং বিয়ের পরে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে, সেটার সময়কাল বা স্থায়িত্বকাল কত, 10 বছর হয়েছে, এরকম বুঝাইছে। তাহলে ম্যারি টু দ্য পয়েন্ট, বিয়ে করছে, ম্যারি টু হচ্ছে বিয়ে করা, ম্যারি অফ, MARRY, ম্যারি, UFF অফ, যখন হবে সেটা হচ্ছে বিয়ে দেওয়া, বিয়ে দেওয়া, খেয়াল রাখো। তাহলে শি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড অফ, UFF অফ দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, তাহলে এখানে কোনটা হবে, ম্যারিড টু হবে, হি ওয়াজ হ্যাপিলি বিন ম্যারিড টু দ্য পয়েট, বিয়ে করা, বিয়ে করেছে ম্যারিড টু। দ্য সিইও সাডেনলি রিজাইনড, সিইও হঠাৎ করে কি রিজাইন করলো, ড্যাশ রিউমার্স অফ দ্য মিসকন্ডাক্ট, তাহলে সেটি হচ্ছে অ্যামিডস্ট, অ্যামিডস্ট মানে মধ্যে, অনেক গুঞ্জনের মধ্যে বা রিউমারের মধ্যে, ঠিক আছে, রিউমার্স অফ মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট মানে কি, খারাপ ব্যবহার, এরকম একটা গুজব ছিল যে তার এগেনস্টে, এটা এই, সে কি করলো, সিওটা কি করলো, সে হঠাৎ করে রিজাইন করে ফেললো, ঠিক আছে, এটা ফেস করার দ্য গাটস হয়তো ছিল না, এরকম কিছু একটা। দ্য সিইও suddenly resigned amidst rumors of misconduct. So answer goes for option D number. Arriving late at a meeting is rude. একটা মিটিং এ দেরিতে পৌঁছানো, এটা অবশ্যই একটা রুড ব্যাপার, and shows dash to other people's time and shows a lack of respect, lack of respect, এবং অন্য মানুষদের সময়ের প্রতি যে একটা শ্রদ্ধার অভাব, সেটাও এখানে কি রিপ্রেজেন্ট করতেছে বা ফুটিয়ে উঠতেছে। এক সময় মতো এখানে না পৌঁছানো, এটা অবশ্যই একটা রুড ব্যাপার স্যাপার, এবং এটা আবার কি বুঝায়,
অন্য মানুষ যারা সময় মতো এখানে পৌঁছাইছে ওদের দিকে তুমি কি করতেছো, তোমার যথেষ্ট পরিমাণ শ্রদ্ধাবোধের এক জায়গা থেকে ল্যাকিংস আছে, এই কারণে তুমি সময় মতো ইন টাইমে তুমি এখানে পৌঁছাও নাই, অন্য সবাই পৌঁছাতে পারছে। তাহলে ল্যাক অফ রেসপেক্ট ফর আদার পিপলস টাইম। গোপাল ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, আবার সানডে এখানে বলছে, তাহলে এখানে অন দ্য রোড, হ্যাঁ রোডে, তারপর হচ্ছে আবার অন সানডে। ওকে, এটাই তো মনে হচ্ছে এখানে অ্যান্সার, অ্যাক্রস দ্য রোড না, অন সানডে না, ইন না। তাহলে এখানে কি হচ্ছে, গোপাল ইজ ওয়াকিং অন দ্য রোড, রাস্তায় হাঁটতেছে, রাস্তার উপর দিয়ে হাঁটতেছে শনিবার। When a girl gets married, যখন একটা মেয়ে বিয়ে করে, she usually drops off school, drop off, তাহলে DROP ড্রপ, UFF ড্রপ অফ, দুটা এফ কিন্তু এখানে, এটা হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, মানে অ্যান্সার এখানে বি নাম্বার হবে, হয় না গার্ল গেটস ম্যারিড, মানে যখন বিয়ে হয়ে যায় তখন সে শ্বশুর বাড়িতে তার কাজকর্ম করা লাগে, তাহলে সে সংসারের দিকে মনোযোগ দিবে, সে পড়াশোনার দিকে কিভাবে মনোযোগ দিবে, তাহলে সে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, ড্রপ অফ। ড্যাশ দ্য ইন লস হাউস, শ্বশুর বাড়িতে টেক্সট বুক থেকে দিছে, অ্যান অ্যাডোলেসেন্ট নিউলি ম্যারিড ব্রাইড ইজ মার্জিনালাইজড, তাহলে কোথায় হবে, ইন, এটা ইন লস হাউস, ইন লস হাউস, শ্বশুর বাড়িতে একটা কিশোরী সদ্য বিবাহিত, মানে কি বলে, স্ত্রী কি করে, ইজ মার্জিনাল মানে প্রান্তিকীকরণ হয়ে যায়। তুমি যখন কোনো কিছু সেন্টার পয়েন্টে থাকো তখন কি, ইউ আর মাচ মোর, ইউ উইল গিভ অ্যাটেনশন, তোমাকে অ্যাটেনশন দেওয়া হবে, ইউ আর ইউ উইল গেটিং ইউ উইল গেট মাচ মোর ইম্পর্টেন্স এখানে, তুমি যদি কোনো সেন্টার পয়েন্টে থাকো। মার্জিনালাইজ হওয়া মানে কি, একদম মার্জিনে পড়ে যাওয়া, প্রান্তে চলে যাওয়া, তার মানে তোমাকে কেউ গোনে না, না গোনার কারণে তুমি একদম সাইড হয়ে গেছো, একদম সাইড হয়ে গেছো, এজড হয়ে গেছো। এখানে কি বলছে, তাহলে ইন দ্য লস হাউস, শ্বশুর বাড়িতে অ্যান অ্যাডোলেসেন্ট নিউলি ম্যারিড ব্রাইড, একটা সদ্য নতুন বিবাহিত কিশোরী স্ত্রী বা কিশোরী বউ ইজ মার্জিনালাইজ, প্রান্তিকীকরণ হয়ে পড়ে, ডি নাম্বার হবে এখানে উত্তর, ইন, টেক্সট বুক থেকে দিচ্ছে এটা। এভরিওয়ান হ্যাজ এ রাইট, এভরিওয়ান হ্যাজ এ রাইট, রাইট টু গুড এডুকেশন, প্রত্যেকেরই ভালো শিক্ষার অধিকার আছে, তাহলে রাইট টু এডুকেশন। হুইচ ইজ দ্য স্টেটমেন্ট কন্টেন্স অ্যা প্রিপোজিশন, নিচের কোন বাক্যটার মধ্যে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন, আমি যদি ট্র্যাক করি ওইভাবে, প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, কোথায় আছে, দ্য বুক ইজ অন দ্য শেলফ, এটাই তো মনে হচ্ছে এখানে, রাইট। দ্য সেলফ এখানে একটা নাউন, নাউন বা নাউন ফ্রেজকে অন দিয়ে কি করলো, এই বাক্যটুকু এর বাকি অংশটুকু ফ্র্যাগমেন্টের সাথে যুক্ত করছে। আই লাইক টু রিড বুকস, এখানে টু তো কি প্রিপোজিশন না, এখানে তোমার টু এর পরে এখানে রিড দিছে, তাই তো, টু এর পরে এখানে যেহেতু রিড দিছে, তাহলে টুটা এখানে কি ইনফিনিটিভ মার্কার। তারপর দ্য স্টোরি ইজ ক্লোজ, এখানে কই প্রিপোজিশন নাই, তো শি ইজ এ গুড সিঙ্গার এখানে নাই, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এ নাম্বারটাই হবে, তাহলে এখানে এ নাম্বারটা কারেক্ট আছে। তারপর হি ইজ অ্যাংরি উইথ ইউ, সে তোমার সাথে রাগান্বিত বা রাগ করলো আর কি, এরকম কিছু একটা, হি ইজ অ্যাংরি উইথ ইউ, অ্যাংরি পরে উইথ হয়। সাম পিপল আর নেভার ashamed অফ, লজ্জিত হওয়া, কিছু মানুষ কখনোই লজ্জিত হয় না যার রং ডুইংস, তারা যে খারাপ কাজ করলো, তারা যে ভুল করছে, ভুলের জন্য কখনোই অনুতপ্ত হয় না বা লজ্জিত হয় না, কিছু লোক আছে, তাহলে সাম পিপল আর নেভার ashamed অফ দেয়ার রং ডুইংস। দ্য বয় ওয়াজ acquitted অফ অল complicity ইন theft, কমপ্লিসিটি পরে কি হবে, ইন থেফট হবে, অ্যাকুইটেড অফ মানে কি, মুক্তি পাওয়া, ওয়াজ অ্যাকুইটেড অফ অল কমপ্লিসিটি ইন থেফট, চৌর্য কাজে মানে চুরির যে কাজে যত ধরনের অভিযোগ ছিল সেখান থেকে সে মুক্তি পাইছে, এরকম কিছু একটা, হি ওয়াজ অ্যাকুইটেড অফ। হি কুড নট গেট দ্য জব, হি কুড নট গেট দ্য জব ডেসপাইট হিজ কোয়ালিফিকেশন, ডেসপাইট মানে কি, তার কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সে কাজটা পায় নাই, চাকরিটা পায় নাই, এরকম কিছু একটা, হি কুড নট গেট দ্য জব ডেসপাইট হিজ কোয়ালিফিকেশন, অ্যান্সার গোস ফর অপশন ডি নাম্বার। তারপর গুড এট মানে হচ্ছে দক্ষ, আই এম গুড এট ট্রান্সলেশন, আমি অনুবাদে দক্ষ। আচ্ছা, এখানে নট বলছে, তাহলে আই এম নট গুড এট ট্রান্সলেশন, আমি অনুবাদে দক্ষ না, অনুবাদ কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা ইংরেজিতে অনুবাদ করতে পারে যে আমি অনুবাদে দক্ষ না, অনুবাদে কাঁচা। তারপরে দেয়ার ইজ এ ভেরি ক্লিয়ার রিলেশনশিপ, দুইটা আছে এখানে দেখতে পাচ্ছি, এডুকেশন এন্ড সোশ্যাল সাকসেস, দুইটা, এই দুইটার মধ্যে সম্পর্ক আছে, তাহলে সেটা অবশ্যই তোমার এখানে কি হবে, বিটুইন হবে, দেয়ার ইজ এ ভেরি ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন এডুকেশন এন্ড সোশ্যাল সাকসেস। ওকে, চলো সামনে আগাই। কোয়াইট আ ফিউ লার্নার্স, কি বলছে এখানে দেখো, কোয়াইট আ ফিউ লার্নার্স আর নট ইন্টারেস্টেড,
ইন্টারেস্টেড আবার হচ্ছে অ্যান্ড ডেভোটেড। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে কি দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট এখানে শূন্যস্থান দিছে, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট শূন্যস্থানের জন্য আমার ডিফারেন্ট জিনিস চিন্তা করতে হবে। তাহলে প্রথমত ইন্টারেস্টের পরে কি হয়, ইন্টারেস্টের পরে ইন হয়, এটা হচ্ছে প্রথম কথা। এট না, বাদ দেওয়ার চেষ্টা করি, এটা বাদ দেই, তাহলে এখানে ইন আছে, এখানে ইন আছে, এখানে ইন আছে, এটা ইন, তিনটা এখানে ইন আছে, ঠিক আছে। তারপরে ডেভোটেড এর পরে কি হয়, ডেভোটেড এর পরে টু হয়, এটা হচ্ছে প্রথম কথা। তো ডেভোটেড এর পরে টু, এই টুটা হচ্ছে তোমার প্রিপজিশনাল টু, তারপরে ভার্ব প্লাস আইএনজি হবে, তো এখানে দেয় না এটা। তো ডেভোটেড এর পরে টু হয়, এটা বাদ, তাহলে বাকি রইল একমাত্র ডি নাম্বার। এখানে সবকিছু ফরম্যাট ঠিকঠাকই করছে, কোথায়, ডি নাম্বারে। কোয়াইট এ ফিউ লার্নার্স, বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী, আর নট ইন্টারেস্টেড ইন, তারা ইন্টারেস্টেড না, আগ্রহী না, অ্যান্ড ডেভোটেড টু লার্নিং ইংলিশ, এবং ইংরেজি শিক্ষার জন্য তাদের যথেষ্ট ডেভোশন নাই আর কি, অনেক আত্মোৎসর্গ, নিজেকে যে ডেভোটেড থেকে কাজ করে দেওয়া বা কাজ করবে বা শিখবে ওরকম নাই। তাহলে কোয়াইট এ ফিউ লার্নার্স আর নট ইন্টারেস্টেড ইন অ্যান্ড ডেভোটেড টু লার্নিং ইংলিশ, তার অ্যান্সার গোস ফর কোনটা, অপশন ডি নাম্বার। এখানে উত্তর তোমার ডি নাম্বারটাই হচ্ছে। তারপরে অ্যাডহিয়ারেন্স টু হয়, অ্যাডহিয়ারেন্স টু মানে লেগে থাকা, টু গুড হ্যাবিটস ইয়েলস বেটার আউটপুট, মানে ভালো হ্যাবিটস, অভ্যাস ধারণ করাটা, এটা কি বোঝায়, যে ভালো একটা আউটপুট আসতেছে, ভালো অভ্যাস ধারণ করা মানে ভালো আউটপুট আসতেছে, যেমন তুমি ইনপুট দিবা সেমন আউটপুট আসবে, তো সেখানে কোনটা হবে, এখানে টু হবে, অ্যান্সার গোস ফর অপশন এ। তারপর টেল মি অ্যাবাউট ইট, এটা অবশ্যই বুঝতেই পারছো এখানে ইটটা কি, ইটস এ প্রোনাউন, তাহলে প্রোনাউন, তাই তো, এটা কিন্তু একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের আগে তাহলে এই অ্যাবাউটটা কি হবে, প্রিপজিশন। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, কার পূর্বে হয় সেটা, কোনো নাউন বা কোনো প্রোনাউনের পূর্বে হয়, তাহলে এখানে যেহেতু প্রোনাউন আছে, তাহলে অ্যাবাউটটা ডেফিনেটলি কি হবে, এটা ডেফিনেটলি একটা প্রিপজিশন হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার বি নাম্বার হবে, ইম্পর্টেন্ট কথাবার্তা কিন্তু এটা। তারপরে তাহলে অ্যাবাউট আর কি কি হয়, অ্যাবাউট কি শুধু প্রিপজিশনই হয়, এখানে না হয় প্রিপজিশন হয়েছে, আর কিছু কি হয় না, দেখি তো আমি ক্যামব্রিজে কি লিখছে, ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি বা সিএলডি, ক্যামব্রিজ লার্নার ডিকশনারি, এটা যদি ভাবো, এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউটটা নাকি তারা অ্যাডভার্বও হইতে পারে, এটা বলতেছে, অ্যাবাউট শব্দটা নাকি একটা অ্যাডভার্বও হইতে পারে। তাহলে অ্যাবাউট যখন অ্যাডভার্ব হবে, এটা অর্থ কি, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট কি হবে, অ্যাপ্রক্সিমেটলি, এটা অর্থ যখন হবে, তখন সেই অ্যাবাউটটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাবে, যেমন লিটল মোর অথবা লেস দেন দ্য স্টেটেড নাম্বার অথবা অ্যামাউন্ট, সংখ্যা বা পরিমাণের চেয়ে কিছু পরিমাণ কম হইলে, বা লিটল মোর কিছুটা বেশি হইলে বা কিছুটা কম হইলে, যে আচ্ছা, মানে মেইন ব্যাপারটা হচ্ছে কোনো সংখ্যা বা কোনো পরিমাণের চেয়ে কিছুটা বেশি হইলে বা কিছুটা কম হইলে, তখন আমরা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করি, এবং সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট শব্দটা ব্যবহার করি। তার এক্সাম্পল দেখি, অ্যাবাউট 6 ফিট টল, প্রায় 6 ফিট লম্বা, প্রায়, অ্যাপ্রক্স। তারপরে অ্যাবাউট 2 মান্থস এগো, প্রায় 2 মাস আগে, প্রায়। তাহলে হোয়াট টাইম আর ইউ লিভিং ওয়ার্ক টুডে, তুমি কখন আজকে তোমার ওয়ার্ক স্টেশন যেটা আছে যেখানে কাজ করতেছো সেটা ছাড়বা, সে মানে কাজ শেষ কখন করবা, এরকম কিছু একটা বলছে। অ্যাবাউট 5, প্রায় 5টার দিকে, এরকম কিছু একটা। তাহলে অ্যাবাউটের অর্থ যখন অ্যাপ্রক্সিমেটলি আসবে, তখন সেই অ্যাবাউটটা কিন্তু একটা অ্যাডভার্ব হবে, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। আর টেল মি অল অ্যাবাউট ইট, সম্পর্কে, তাহলে অ্যাবাউট অর্থ যখন সম্পর্কে হবে, এটা সম্পর্কে সব বলবো, তাহলে সম্পর্কে যখন হবে তখন সেটা কি হবে, ইটস এ প্রিপজিশন। আর যখন প্রায় হবে, প্রায়, যখন অ্যাবাউট প্রায় হবে, তখন সেটা কি হবে, একটা অ্যাডভার্ব হয়ে যাবে, মনে থাকে জানো, তখন সেটা কিন্তু একটা অ্যাডভার্ব হবে, অ্যাবাউট। ওকে, খেয়াল রেখো দুইটা, সম্পর্কে আর হচ্ছে প্রায়। তারপরে দেখি, আই হ্যাভ নো নিড ড্যাশ মানি, ড্যাশ মোর মানি, আই এম ইন ড্যাশ মোর মানি, আই এম ইন নিড অফ, তাহলে ইন নিড অফ মানে কি, দরকার, আমার অনেক টাকা দরকার। আই হ্যাভ নো নিড ফর, নো নিড ফর, এখানে নিড ফর, আমার অনেক টাকা পয়সার দরকার নাই, আই এম ইন নিড অফ মোর মানি, আমার ঘাটতি আছে, এখানে ইন নিড অফ মানে কি, ইন নিড অফ মোর মানে আমার অনেক টাকার ঘাটতি আছে, ঠিক আছে। সেলফ কন্ট্রাডিক্টরি দুইটা সেন্টেন্স বলছে এখানে, এটা আই হ্যাভ নো নিড ফর মানি, আমার টাকা পয়সা কোনো দরকার নাই, আই এম ইন নিড অফ, আই এম ইন নিড অফ একসাথে যদি হইতো তাহলে বুঝতে পারতাম, ইন নিড অফ মোর মানি, আমার অনেক টাকা দরকার, তাই অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এখানে সি নাম্বারটা হবে, এটা। ডোন্ট টাইরানাইজ, ডোন্ট টাইরানাইজ ওভার দ্য পুয়ার, গরিবের প্রতি জুলুম কইরো না, এরকম কিছু একটা বাংলা অর্থ আসে এটা। ডোন্ট টাইরানাইজ ওভার দ্য পুয়ার, টাইরানাইজ ওভার, ওভার কিন্তু একটা প্রিপজিশন হবে এখানে একটা। দ্য বিউটিফুল ড্রেস কামস, ড্যাশ 4 কালার্স, দ্য বিউটিফুল ড্রেস কামস ইন 4 কালার্স, এই যে সুন্দর ড্রেসটা, এটা 4টা কালারে আসছে, 4টা কালারে কম্বো থাকতে পারে ওই ড্রেসের মধ্যে, এটাই এরকম বলছে। দ্য বিউটিফুল ড্রেস কামস ইন 4 কালার্স,
কামস ইন 4 কালার, 4টা কালারে আসছে। উই মার্ভেলড অ্যাট, মার্ভেলডের পরে কি হয়? অ্যাট হয়, তুমি জানো, মুগ্ধ হওয়া, দ্য বিউটি অফ দ্য মনিউমেন্ট, তাহলে মার্ভেলডের পরে এখানে অ্যাট লাগছে। তাহলে আমরা মনিউমেন্ট মানে স্মৃতিস্তম্ভ, এই স্তম্ভের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তুমি মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য মনিউমেন্ট। তারপরে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, আমার ওয়াইফ আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল। কি স্মরণ করিয়ে দিয়েছিল? রিমাইন্ডের পর অফ হয় এখানে, এটা টু হয় না, ফর হয় না, উইথ রিমাইন্ডেড সামওয়ান। তাহলে রিমাইন্ড, আর ই এম আই এন্ড ই, রিমাইন্ড, তারপর কি হচ্ছে? সামওয়ান, এস ও এম ই, সামওয়ান, অথবা এস বি, এস বি মানে হচ্ছে সামবডি। অফ, অফ, তারপর কি? অফ সামথিং, এটা হচ্ছে রিয়েল কন্টেক্ট আর কি এটা। তাহলে রিমাইন্ড সামওয়ান বা সামবডি অফ সামথিং। তাহলে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ সামথিং, এই হচ্ছে বি নাম্বার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি নাম্বার হবে এটার। তারপরে হি স্টুড বিফোর মি, দেখো তাকাও এখানে, বিফোর মি, মিটা কি? প্রোনাউন, কোন ফর্মে আছে? অবজেক্ট ফর্ম। তাহলে বিফোরটা কি হবে? ডেফিনেটলি এটা একটা প্রিপোজিশন হবে। ইউনো, বিফোর কিন্তু আরো অনেক অনেক পার্ট অফ স্পিচ হতে পারে। বিফোর এখানে তো প্রিপোজিশন, বিফোর দেখি তো আরো কি কি পার্ট অফ স্পিচ হয়। বিফোর কিন্তু একটা কনজাংশন হইতে পারে, যেমন লুক বিফোর ইউ লিভ, লিখছিলাম না একটু আগে, লুক বিফোর বিফোর ইউ লিভ। এখানে কিন্তু লিভটা কি, বিফোরটা কি? ইটস এ কনজাংশন, এটা কনজাংশন। তারপর ইউ শুড থিঙ্ক বিফোর, ইউ শুড লুক বিফোর, বা ইউ শুড থিঙ্ক বিফোর, তোমার আগেই ভাবা উচিত ছিল, এরকম কিছু একটা। ইউ শুড থিঙ্ক, THINK, ইউ শুড থিঙ্ক বিফোর, তোমাকে পূর্বেই বা আগেই ভাবা উচিত ছিল। এটা কি? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আর এটা কি? এটা কনজাংশন, দুই বাক্য যুক্ত করছে। বাক্য কিভাবে বুঝলাম? লুকের আগে কিন্তু একটা ইউ আছে, হিডেন ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এটা। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, দুই সেন্টেন্স যুক্ত করছে, কনজাংশন। ইউ শুড লুক বিফোর, এখানে বিফোরকে অ্যাডভার্ব অফ টাইম, সময় বুঝাইছে। আর এখানে যে প্রশ্ন ছিল, হি স্টুড বিফোর মি, আমার সামনে, তাহলে এখানে মি দেখা, মি তো প্রোনাউনের কোন ফর্ম আছে? প্রোনাউনের অবজেক্ট ফর্মে আছে। লিটারালি আসলে ফর্মাল সিচুয়েশন ছাড়া নর্মালি প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। কিন্তু ফর্মাল সিচুয়েশনে প্রোনাউনের সাবজেক্ট ফর্মে বসতে পারে প্রিপোজিশনের পরে, যেটা দেখাইছিলাম, ক্যামব্রিজের রেফারেন্স দেখাইছিলাম ওইখানে। তারপর চলো, শি হ্যাজ বিন গিভেন এ টপিক টু রাইট, টু রাইট অ্যাবাউট। তাহলে এখানে অ্যাবাউটটা যদি বলি, এই বাক্যের কনটেক্সটে এটা কিন্তু একটা ডিটাচ প্রিপোজিশন। অ্যাবাউট সামথিং বা কিছু একটা পর তো নাউন নাই। তাহলে হি হ্যাজ বিন গিভেন এ টপিক, তাকে একটা টপিক দেওয়া হয়েছিল, টু রাইট অ্যাবাউট, টু রাইট অ্যাবাউট টু রাইট অ্যাবাউট করাপশন। তাকে একটা টপিক দেওয়া হয়েছিল করাপশন নিয়ে, একটা টপিক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে করাপশন নিয়ে, সে লিখতে বলা হয়েছিল। তাহলে হি হ্যাজ গিভেন এ টপিক টু রাইট অ্যাবাউট করাপশন, কিছু একটা বললাম আর কি এটা। তাহলে ওই সেন্সে এই বাক্যের কনটেক্সটে এটা কিন্তু রাইটের পরে আছে অ্যাবাউট। তারপর ইটস টু লেট টু গো শপিং, শপিং এ যাওয়ার জন্য এটা অনেক দেরি হয়ে গেছে। এটা দ্য শপস আর ওয়ানলি ওপেন, সবগুলা খোলা হয় ড্যাশ 9:30, দে উইল বি ক্লোজড ড্যাশ নাও। আচ্ছা, তাহলে ইটস টু লেট, এটা প্রেজেন্টেন্সি চিন্তা করি আমরা। কেন চিন্তা করবো প্রেজেন্টেন্সি? কারণ এখানে আর দেওয়া আছে, তাহলে এটা প্রেজেন্টেন্সি ভাবি। ইটস টু লেট টু গো শপিং, শপিং এ যাওয়ার এখন বেশ দেরি হয়ে গেছে। তারপরে দ্য শপস আর ওয়ানলি ওপেন, ওপেন কখন, কখন ওপেন হয়? ওপেন, দ্য শপস আর ওয়ানলি ওপেন এত 9:30 PM পর্যন্ত। তাহলে পর্যন্ত বলে, তাহলে সেটা কি হবে? পর্যন্ত হলে তাহলে এখানে বাই হবে না, এখানে বাই হবে না। আনটিল বা টিল, টিল তো নাই এখানে, তাহলে আনটিল আছে, এখানে আনটিল আছে, এখানে আনটিল আছে, এই দুটো যে কোনো একটা হবে। তারপরে দে উইল বি ক্লোজড বাই নাও, ইতিমধ্যে, তাহলে বাই নাও এখানে ইতিমধ্যে, তাহলে এখানে এটাই হবে। সি নাম্বারটা এখানে ওয়ার্কআউট করতেছে, এখানে আনটিল ইউজ করা যাবে না, তাহলে অ্যান্সার সি। তাহলে ইটস টু লেট টু গো শপিং, দ্য শপস আর ওয়ানলি ওপেন আনটিল 9:30 PM, দে উইল বি ক্লোজড বাই নাও। দ্য ম্যান ডাই অফ, ডাই অফ মানে কি? কোন কোন কারণে মরা, রোগের না, ক্ষুধার কারণে মারা যাওয়া, ঠিক আছে, ডাই বাই রোগে মরা, এরকম কিছু একটা। দ্য ম্যান ডাই অফ হাঙ্গার, ক্ষুধার কারণে লোকটা মারা গিয়েছে, স্টার্ট করে উপবাসে থেকে আবার ফ্যামাইনে পড়ে। গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ, গ্রিন টি হচ্ছে সবুজ চা, একটা গুড অল্টারনেটিভ টু কফি। অল্টারনেটিভ পরে কি হয়? টু হয়, বিকল্প আর কি। তাহলে গুড, গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ টু কফি, অ্যান্সার গোস ফর কোনটা? অপশন বি। তারপরে চলো, রিলিজিয়াস লিডার্স শুড নট ডেলভ, ডেলভের পরে ইনটু হয়, ডেলভ ইনটু পলিটিক্স। রিলিজিয়াস লিডার্স যারা, ধর্মীয় যেসব নেতা আছে, তাদের পলিটিক্সে মনোনিবেশ করা মোটেও কোনো উচিত না। তারা ধর্মীয়
শাস্ত্র বা ধর্ম নিয়ে তারা গবেষণা করবে, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য ইয়ে করবে। তারা পলিটিক্স, ইটস নট দেয়ার কাপ অফ টি, রাইট? তাহলে দে হ্যাভ টু ফোকাস অন রিলিজিয়ন। রিলিজিয়াস লিডার্স শুড নট ডেলভ ইনটু, হবে এখানে অ্যান্সার, ডেলভ ইনটু পলিটিক্স। মেনি এইড অর্গানাইজেশন, অনেক সাহায্যকারী সংস্থার কথা বলছে, ড্যাশ দ্য ওয়ার্ল্ড আর গিয়ারিং আপ টু হেল্প দ্য পিপল অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড, তাহলে দ্য পিপল অ্যাফেক্টেড, এখানে বুঝতেই পারছি আর্থকুয়েক। আর্থকুয়েকটা মানে কি? ভূমিকম্প, ভূমিকম্প দ্বারা আক্রান্ত মানুষ। দ্বারা হলে তাহলে অবশ্যই এখানে এটা অন হবে না, বাই হবে, এটা ফ্রম হবে না, উইথ হবে না, তাহলে এখানে বাই হবে। বাই তো তাহলে এখানে কনফার্ম হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে মেনি এইড অর্গানাইজেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে, হ্যাঁ এটাই হবে। তো এখানে বি নাম্বারটা এখানে ওয়ার্কআউট করতেছে। মেনি এইড অর্গানাইজেশন, অনেক সাহায্যকারী সংস্থা পুরো পৃথিবী জুড়ে। আর গিয়ারিং আপ, তাদের গিয়ারিং করতেছে, তাদের বাড়াচ্ছে টু হেল্প দ্য পিপল, ওই সকল মানুষদেরকে সাহায্য করার তাদের যে সীমাটাকে বাড়াইতেছে। কেন বাড়াচ্ছে? কেন বাড়াচ্ছে? কারণ পিপল অ্যাফেক্টেড, আর্থকুয়েকে আক্রান্ত মানুষদেরকে সহায়তা করার জন্য তাদের ভলিউমটা, তাদের সাহায্য পৌঁছানোর যে ভলিউমটা বা রেঞ্জটা বা তাদের রাডারটা, যে রাডার পর্যন্ত তারা কি করে সাহায্য করে, ওইটাকে বাড়াচ্ছে। এখানে এটাই বলছে। Many aid organizations around the world are gearing up to help the people affected by earthquake. Answer goes for option B. A good number of students, নাম্বার এ নাম্বার আছে, কিন্তু এ নাম্বার থাকলে পরে ভার্বটা প্লুরাল হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, নাউনটা সিঙ্গুলার, প্রোনাউনটা সিঙ্গুলার হয়, ভার্বটা প্লুরাল হয়। তাহলে এ গুড নাম্বার অফ স্টুডেন্টস আর অলওয়েজ are always harping on about lack of discipline। তাহলে harping on lack in নাকি harping about, harping on হয়, harping on lack of discipline। তাহলে a good number of students are always harping on lack of disciplines। ডিসিপ্লিন মানে নিয়ম অনুবর্তিতা কি থাকে, ঘাটতি থাকে অনেক স্টুডেন্টের অনেকটা সময়ের মধ্যে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এই কারণে অপশন এ নাম্বারটা এখানে এটা হবে। তারপরে ডিপ্রেশন কুড বি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং এইলমেন্টস অফ দ্য 21st সেঞ্চুরি। বিষণ্ণতা একবিংশ শতাব্দীর কি হতে পারে সবচেয়ে দ্রুতগামী একটা সমস্যা হইতে পারে বা অবস্টাকল হইতে পারে। ড্যাশ এইজড অ্যান্ড মেরিড পিপল মোস্ট ড্যাশ রিস্ক। তো ডিপ্রেশনের কথা বলতেছে, তাহলে কি হবে? উইথ এইজড অ্যান্ড মেরিড পিপল। এটা কাদের সাথে? উইথ। কাদের সাথে? ডিপ্রেশনটা কাদের সাথে হবে? উইথ এইজড অ্যান্ড মেরিড পিপল, বয়স্ক এবং বিবাহিত পুরুষ মানুষদের সাথে। মোস্ট মোস্ট অ্যাট মোস্ট অ্যাট রিস্ক। আচ্ছা, সবচেয়ে বেশি রিস্কে নিয়ে গেল আর কি এটা। তাহলে ডিপ্রেশনটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অবস্টাকল হইতে পারে। এই অবস্টাকলটা কি করে মানুষের মানুষের মধ্যে, কাদের মধ্যে? কোন কোন মানুষরা? যারা বয়স্ক এবং বিবাহিত, তাদের মধ্যে এই প্রবণতাটা বাড়ায় দেয়, ডিপ্রেশনের প্রবণতাটা বাড়ায় দেয় আর কি। সো ওই সেন্সে অ্যান্সার কোনটা হবে এখানে? বি নাম্বার, উইথ এজড অ্যান্ড ম্যারিড মোস্ট অ্যাট রিস্ক। তারপরে দ্য ইনকুইজিটিভ গার্ল ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ মিউজিক। মিউজিক এখানে আছে, মিউজিকের শূন্যস্থান দিচ্ছে এখানে এটা। আচ্ছা, তাহলে কি হবে? প্রথমত আগ্রহী, দ্য ইনকুইজিটিভ গার্ল ইজ কি হবে? প্রথমত দেখতে পাচ্ছি ইজ আছে এখানে এটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ 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 অ্যাডজেক্টিভ। দুটার প্রিপোজিশন কি সেম? উত্তর হচ্ছে দুটোর প্রিপোজিশন সেম না। ইন্টারেস্টের পরে ইন হয়, ফর হয় না, অ্যাট হয় না, অ্যাবাউট হয় না। আবার ডেভোটেড পরে কি হয়? টু হয়। তাহলে সব কম্বোটা একমাত্র এ নাম্বারে ঠিক আছে। দ্য ইনকুইজিটিভ গার্ল ইজ ইন্টারেস্টেড ইন অ্যান্ড ডেভোটেড টু মিউজিক। মিউজিকটা বারবার দেওয়ার দরকার নেই, একবারে দিছে। তার মানে ফুল বাক্যটা যদি আমি এভাবে চিন্তা করি, দ্য ইনকুইজিটিভ গার্ল ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক অ্যান্ড ডেভোটেড টু মিউজিক। ইনকুইজিটিভ গার্ল মানে কি? ইনকুইজিটিভ মানে যারা বলছে ইনকোয়ারি করে বা উদ্ভাবনক্ষম, ইনোভেটিভ যারা, ইনজেনুইন যারা, হ্যাঁ, ওইসব বালিকারা বা ওই বালিকাটা কি সঙ্গীতের প্রতি ইন্টারেস্টেড এবং তার প্রতি ডেডিকেটেড। সে ডেভোশন নিয়ে মানে সময় নিয়ে কাজগুলো করে বা সময় নিয়ে সঙ্গীত করে আর কি। এটা তাহলে ওই সেন্স এখানে কোনটা? এ নাম্বার। এ নাম্বারটা কেন হইলো? আমি যদি দুটা কমন পাইতাম যে ইন্টারেস্টের পরে ইন হয়, ডেভোটেড এর পরে ইন হয়, তাহলে আমি কিন্তু একটা প্রিপোজিশন দিয়ে শেষ করে ফেলতে পারতাম। যেহেতু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপোজিশন এখানে টেক আপ করে, দ্যাটস আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপোজিশনের দিকে ফোকাস রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভুল হবে। তারপরে দেখি, দ্য স্টুডেন্ট neatly went dash the book last evening। তাহলে কি হবে? থ্রু, ওয়েন্ট থ্রু মানে যাওয়া, পড়া আর কি। এটা মিনিটলি করে খুব কম ভাবে, অল্প ভাবে, মিনিট মানে কি ছোট না, ছোট যদি বলি অল্প ভাবে, কম ভাবে, শেষ মুহূর্তে
মুহূর্তে, গত সন্ধ্যা শেষ মুহূর্তে কি করছে, গো থ্রু করছে বইয়ের মধ্যে দিয়ে। তার মানে বইটা পড়ছে কত শেষ সন্ধ্যায় পরীক্ষার জন্য বা যে কোনো রিজনস, যে কোনো কারণ স্টুডেন্টটা, ছাত্রটা। তারপরে ওয়ার্নিং, সতর্কতা, নো আনঅথরাইজড পার্সোনাল বিয়ন্ড দ্য পয়েন্ট। ঠিক আছে, মানে ওয়ার্নিং কি সতর্কতা দিচ্ছে, নো আনঅথরাইজড পার্সোনাল মানে কি কর্মকর্তা, পার্সোনাল মানে এখানে কর্মকর্তা বা কর্মচারী বলতে পারি। আনঅথরাইজ মানে কি যেখানে কাজ করে না, বাইরের বাইরের কোনো কর্মকর্তা বা কেউ এখানে কি করবে না, এই পয়েন্টের বাইরে যেতে পারবে না, মানে এটার ভিতরেই থাকতে হবে। যখন কাজ থাকবে তখন এই বিওয়ান্ড, এই সীমার বাইরে যাওয়া লাগবে, বিওয়ান্ড ইমাজিনেশন, বিওয়ান্ড দ্য পয়েন্ট, এই পয়েন্টের বাইরে যাওয়া লাগবে, যাবে না আর কি, এরকম কিছু বলছে। বি নাম্বার, হু সেইজ দ্যাট, কে বলেছিল যে ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। কে তোমারে বলছে যে প্রায় 80 দিনে পুরা 80 দিনে অ্যারাউন্ড দ্য পুরা পৃথিবী ভ্রমণ করা যাবে, পুরা পৃথিবী এক্সপেডিশন করা যাবে 80 দিনে? কে বলছে তোমাকে? হু সেইজ দ্যাট ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days? তাহলে এখানে বি নাম্বার, এটার উত্তর হচ্ছে অ্যারাউন্ড। আর কি কি হয় অ্যারাউন্ড? তো এখানে দেখো অ্যারাউন্ড কিন্তু এখানে একটা প্রিপজিশন হচ্ছে, কেন? কারণ দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আগে তুমি এখানে কি করছো, অ্যারাউন্ড তুমি প্রিপজিশন হিসেবে এখানে ইউজ করেছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যারাউন্ড বা গো অ্যারাউন্ড এরকম কিছু। কিন্তু অ্যারাউন্ড কি আর কোনো পার্ট অফ স্পিচ হতে পারে? উত্তরে তো হতে পারে, অ্যারাউন্ড একটা অ্যাডভার্ব হতে পারে, দেখতে পাচ্ছি আমি এটা। তো অ্যারাউন্ড যখন একটা অ্যাডভার্ব হয় তখন সেটা কি হবে, অ্যাপ্রক্সিমেটলি এটা হবে আর কি। অ্যাপ্রক্সিমেটলি তখন অ্যারাউন্ড 6 feet tall বা অ্যারাউন্ড 2 months ago, অ্যারাউন্ড কত 4 o'clock শি আর্নস অ্যারাউন্ড এত এই ইয়ার। তাহলে কত অ্যাবাউট, অ্যাবাউট আমরা দেখছিলাম অ্যাপ্রক্সিমেটলি আসে, আর অ্যারাউন্ডটাও তোমার অ্যাপ্রক্সিমেটলি আসে। তো অ্যারাউন্ড আর হচ্ছে অ্যাবাউট, AROUND অ্যারাউন্ড, তারপর হচ্ছে অ্যাবাউট, এগুলোর অর্থ যখন কি আসে অ্যাপ্রক্সিমেটলি, APPROX, যখন এটা আসে তখন সেটা কি হবে, এটা কনফার্মেটিভ একটা অ্যাডভার্ব হয়ে যাবে। কথা শেষ, খুব ইম্পর্টেন্ট, নোট করে রেখো এটা। তো শি আর্নস অ্যারাউন্ড এত 40,000 a year, বছরে প্রায় $40,000 সে কি করে ইনকাম করে, উপার্জন করে। অ্যারাউন্ড তাহলে কি অ্যাপ্রক্সিমেটলি। তারপর all the neighbors were including the new one। সেখানে ইনক্লুডিংটা কি হবে, ইজ অ্যান এক্সাম্পল অফ সামথিং। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে ইনক্লুডিং কি একটা ভার্ব, উত্তর হচ্ছে না। অল দ্য নেইবার্স ওয়ার দেয়ার, সকল নেইবার্স, সকল কি হচ্ছে প্রতিবেশীরা সেখানে ছিল, ওয়ার দেয়ার, ইনক্লুডিং দ্য নিউ ওয়ান, নতুনটা সহ, নতুন নেইবার সহ, নতুন প্রতিবেশী সহ কি করছে, সকল নেইবার সেখানে ছিল আর কি। এটা তাহলে এখানে ইনক্লুডিং কি, ইনক্লুডিংটা এখানে কি অর্থে আসছে, ইনক্লুডিং এক্সাম্পল অফ কোন ধরনের প্রিপজিশন, এটা কি ফ্রেজ প্রিপজিশন? ফ্রেজ প্রিপজিশন হলে তো হবে না, কারণ ফ্রেজ প্রিপজিশন আমি যদি শুরুর দিকে যাই, মনে করে দেখো তো, একদম শুরু যদি যাই ফ্রেজ প্রিপজিশনের কথা মনে করে দেখো, আমরা যে ক্লাসিফিকেশন গুলো পড়ছিলাম, আচ্ছা ফ্রেজ প্রিপজিশন পার্ট ওয়ানে দেখছিলাম। তো ফ্রেজ প্রিপজিশন কোনটা ছিল, প্রিপজিশন দিয়ে শুরু হবে আর প্রিপজিশন শেষ হবে। তাহলে শুরু শেষ তো হয় না, একটা ওয়ার্ড, তাহলে ডাবল হওয়ারও চান্স নাই এটা, তাহলে কম্পাউন্ড হওয়ার তো চান্স নেই। হ্যাঁ, তাহলে কম্পাউন্ড গিয়ে ডবল হওয়ার কি ছিল, প্রিপো দিয়ে শুরু হবে, প্রিপজিশন দিয়ে শেষ হবে, সেটা কোথায় হচ্ছে ফ্রেজ প্রিপজিশন, এ নাম্বারটা, অপশন এ নাম্বারটা। তারপরে বি নাম্বারটা কি হয়, বি নাম্বারটা কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড প্রিপজিশন গুলো কেমনে হয়, তাহলে একটা হচ্ছে তোমার প্রিপজিশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়ার্ড। এটা হইলে তোমার এটা কম্পাউন্ড হয়, অপশন বি নাম্বার হয়। আর সি নাম্বার ডাবলটা কি হবে, দুই প্রিপজিশন একসাথে যুক্ত হবে, এটা একটা প্রিপজিশন, এইখানেও আরেকটা প্রিপজিশন, দুই প্রিপজিশন একসাথে যুক্ত হলে সেটা কোনটা হবে, সি নাম্বারটা হয়ে যাবে। তাহলে বাকি হলো কোনটা, ডি নাম্বার। তাহলে পার্টিসিপাল আই মিন ভার্ব প্লাস আইন, ইনক্লুড কিন্তু একটা ভার্ব হইতে পারে। তাহলে ইনক্লুড যদি একটা ভার্ব হয়, সেই ভার্বের পর আইন যুক্ত করলে আমরা সেটা কি করতে পারি, পার্টিসিপিয়াল প্রিপজিশন বানাইতে পারি। আসলে এটা, তাহলে অ্যান্সার ডি নাম্বার হওয়ার কথা। ইন্টারন্যাশনাল ডিকশনারির একটা রেফারেন্স দেখি, এটাও ক্যামব্রিজ থেকে নেওয়া। ক্যামব্রিজের রেফারেন্সটা আমি যদি দেখি ইনক্লুডিংটা এখানে কি বলছে ওরা, ইটস আ প্রিপজিশন, কখন ইউজড ফর সেইং, ইনক্লুডিংটা ব্যবহার করা হয়ে থাকে, এটা বলা হয় ইজ ফর সেইং দ্যাট এ পারসন অর থিং ইজ পার্ট অফ পার্টিকুলার গ্রুপ অর অ্যামাউন্ট, মানে কোনো কিছু কি অন্তর্ভুক্ত, ঠিক আছে, অন্তর্ভুক্ত করে, ইনক্লুডিং করে। তাহলে ইনক্লুডিংটা তাহলে কি প্রিপজিশন হিসেবে আমরা ইউজ করতে পারি, দেখো ইনক্লুডিং, 8 people, 8 জন মানুষ, ইনক্লুডিং 2 children, দুইটা শিশু সহ ইনক্লুড করে, তাহলে 8 জনের মধ্যে দুইটা শিশু আছে। ওয়ার ইনজিওর্ড ইন দ্য এক্সপ্লোশন, আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে 6 জন মানুষ ছিল প্লাস 2 জন চিলড্রেন, টোটাল হচ্ছে 8 জন এরকম। তারপরে ইনক্লুডিং ক্রিসমাস ডে অ্যান্ড বক্সিং ডে, তাহলে ক্রিসমাস এবং বক্সিং ডে সাথে, ঠিক আছে, আই হ্যাভ গট এ উইক অফ ওয়ার্ক, আমি 1 সপ্তাহের একটা ছুটি পাইছি, তাহলে সাথে সহ। আর এক্সাম্পল দেখি, হি হ্যাজ অ্যাডমিটেড কমিটিং সেভারাল ক্রাইমস ইনক্লুডিং 2 মার্ডার্স, তাহলে সে স্বীকার করেছে
যে সে অপরাধ সংঘটিত করছে, ইনক্লুডিং টু মার্ডার, আরো সাথে আর কি করছে, দুইটা মার্ডার করছে সেটাও বলছে। দ্য হাউস প্রাইস ইনক্লুডিং ফিকচার্স অ্যান্ড ফিটিংস ইজ, তাহলে হাউস প্রাইসটার দাম কত, $200,000 এরকম। তো এই হাউস প্রাইসের সাথে কি কি আছে, আর কি কি ইনক্লুড করলো, ফিকচার্স এন্ড ফিটিংস এগুলো, ঠিক আছে, উইথ। তাহলে ইনক্লুডিং এখানে সরাসরি কি বলতে পারো, এক কথায় উইথ, সাথে উইথ কে তুমি দিয়ে কি করতে পারো, ইনক্লুডিং কে উইথ রিপ্লেস করতে পারো, শেষ। তারপরে দ্য কার জার্নি টুক 3 hours, 3 ঘন্টা সময় নিয়েছিল, উইথ এ কাপল অফ স্টপস টু স্ট্রেচ আওয়ার লেগস। কি করছে আমাদের, ধরো ভ্রমণ করে আমাদের পা তো ফুল করে যাওয়া লাগে যেখানেই যাই, তো পা জড়তা জড়তা কাজ করে খুব। তো আমরা কি করছি, কয়েকটা জায়গায় থামছি, থেমে থেমে আমরা কি করলাম, পাটা স্ট্রেচ করে নিলাম, মানে বিরতি নিয়েছিলাম, এই ব্যাপারটা এরকম দাঁড়ায়। তাহলে ইনক্লুড মানে কি, ইনক্লুডিং এখানে উইথ এ কাপল অফ এরকম বোঝাচ্ছে। দ্য প্রাইম মিনিস্টার মেট মেনি সিভিক লিডার্স, ইনক্লুডিং মানে উইথ দ্য মেয়র, দ্য লিডার অফ দ্য ইমিগ্রেন্ট কমিউনিটিস এরকম। তারপরে দেয়ার নিউ হাউস হ্যাজ 4 stories, চারতলা আছে, ইনক্লুডিং দ্য অ্যাটিক। অ্যাটিক মানে কি, ছাদের উপরে যে তালা থাকে, ছাদের উপরে যে বাগান থাকে, ছাদের উপরে একটা ছোট ঘর থাকে, অ্যাটিক, চিলে কোঠা বলি বাংলা, ভেরি গুড। তাহলে মনে হয়েছে এটা, তাহলে দ্য অ্যাটিক মানে কি, দিস চিলে কোঠা, ভেরি গুড ভেরি গুড, একটা বাংলা মনে হয়েছে, চিলে কোঠা, অ্যাটিক, ঠিক আছে। তাহলে ইনক্লুডিং মানে কি, ইনক্লুডিং মানে উইথ। তাহলে এখানে বলি অল দ্য নেইবার্স ওয়ার দেয়ার, সকল প্রতিবেশীরা এখানে উপস্থিত ছিল, ইনক্লুডিং মানে কি উইথ, উইথ দ্য নিউ ওয়ান, নতুন নেইবার শহর। ধরো অন্য কোনো জায়গা থেকে এখানে আসছি, আমার বিয়ের দাও, আমি কি আমার আমি আমার কি করলো, আমার বাবা মামা কোন একটা চারপাশে যারা প্রতিবেশী আছে সবাইকে একটা ইনভাইটেশন দিল আর কি, কোন একটা ফর এনি রিজনস, তাদের ম্যারেজ অ্যানিভার্সারির কারণে ইনভাইট করলো সবাইকে। তো ইনভাইট তো করলো চারপাশের প্রতিবেশীদেরকে, ইনক্লুডিং উইথ নিউ ওয়ান, নতুন, হয়তো এই কিছুদিন আগে মাত্র আসছি, 3-4 দিন আগে মাত্র আসছি, তাদেরকে সহ, তাদেরকে বাদ দেয় নেই, যেহেতু আমার প্রতিবেশীর আন্ডারেই পড়ছে, প্রতিবেশী যে রাডার, সেই রাডারের মধ্যেই পড়ছে, তাহলে উইথ, ইনক্লুডিং মানে উইথ। ইনক্লুডিং এর অর্থ যখন উইথ হবে, তখন সেটা পার্টিসিপাল প্রিপোজিশন। এটা বেসিক কনসেপ্টটা কি, যেটা যেসব প্রিপোজিশন গুলো ভার্ব প্লাস আইএনজি থেকে আসে, কনসিডারিং, ফলোইং, ইনক্লুডিং, ঠিক আছে। আবার ভি3 দিয়ে হইতে পারে, গিভেন এভরিথিং, তাহলে গিভেন এভরিথিং আই ওয়াজ দেয়ার, মানে সবকিছু বিবেচনা করে, না এরকম একটা আরেকটা বাক্য লিখি, ধরো গিভেন এভরিথিং, EVERYTHING, given everything I took the decision, DECISION, giving everything I took the decision। আচ্ছা, গিভেন এভরিথিং মানে কি, এখানে এখানে এই গিভেন মানে হচ্ছে কনসিডারিং, CONSIDERING, কনসিডারিং। দেখো কনসিডারিং কি পড়ছিলাম আজকে আমরা, একটা ফ্রেজ কিন্তু, এটা পার্টিসিপাল ফ্রেজ, তাহলে PARTICIPL, পার্টিসিপাল ফ্রেজ কিন্তু পড়েছিলাম, ঠিক আছে। তাহলে পার্টিসিপাল ফ্রেজ না, সরি, পার্টিসিপাল প্রিপোজিশন হিসেবে চিন্তা করছিলাম, পার্টিসিপাল প্রিপোজিশন, PREPOSITION, কোনটা, কনসিডারিং। তাহলে এখানে গিভেন পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হতে পারে। তাহলে গিভেনটা এখানে কি, গিভেনটা এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এখানে গিভেনটা কিন্তু কি, প্রিপোজিশন হিসেবে কাজ করছে, কিন্তু গিভেন এভরিথিং, এভরিথিং কিন্তু এখানে একটা প্রনাউন। তো সবকিছু বিবেচনা করে আই টুক দ্য ডিসিশন, আমি ডিসিশনটা নিয়েছিলাম। তাহলে এটা কি হচ্ছে, পার্টিসিপিয়াল প্রিপোজিশন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। টেক ইউ টাইম, সময় নাও, পার্টিসিপল দরকার হলে নন ফাইনাইট ভার্বের যে টপিকটা আছে সেখানে পার্টিসিপলটা ভালো করে পড়ে আসো, তারপরে দুইটার সাথে হুক করে এখানে পড়ো, নাহলে কিন্তু এটা ধরতে পারবে না পরীক্ষায় খুব সহজে। তাহলে এখানে ইনক্লুডিংটা কি হবে, ইটস এ পার্টিসিপাল প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা, প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এখানে বেশ ভালোই প্রশ্ন আসে, 3 থেকে 4টা ভালো প্রশ্ন আছে। সো টেক ইউর টাইম, সময় নাও, অনেকগুলো প্রিপোজিশন দেখাইছি, এগুলো কোনটা কোথায় বসে, এক্সাম্পল গুলো ভালো করে দেখো, নোট নাও, তারপরে এটা অ্যাপ্রোচ করো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।